So, all know that this is our fourth free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. And I'll also show you a conversation that you have to practice from Bengali to English as well as English to Bengali. তো ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু টক অ্যাবাউট মডাল ভার্ব। আমাদের ধারাবাহিকতা মেনটেন করে করতে হবে। যারা আমার ফ্রি ক্লাসগুলো করছেন আপনারা জানেন আমি ধারাবাহিকতা মেনটেন করে করছি। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করা জরুরি। আমরা যারা ইংরেজি পারি না বছরের পর বছর শিখে যাই কিন্তু আমরা কাভার করতে পারছি না, আমাদের মেইন রিজনটা কি বলেন তো? আমি আগেও বলেছি যে আমরা সিকোয়েন্স বুঝি না, ইন্ডেক্সটা বুঝি না, যে ল্যাঙ্গুয়েজটা যে আমি শিখবো আমি কোন জায়গা থেকে শুরু করব আর কোথায় শেষ হবে, কোন টপিকের পর কোন টপিক পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ড না পারেন আপনি সেন্টেন্স পারবেন না, আপনি সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, আপনি টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার আগে আপনার এটা মেনটেন করতে হবে যে কোনটার পর কোনটা পড়বো, আমার শুরুটা কোথায় হবে শেষটা কোথায় হবে। এইটা যে বুঝতে পারে, যে গুছিয়ে এগোতে পারে, সে দ্রুত সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটা কাভার করতে পারে। আর বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে থাকলে, বিভিন্ন ভাবে ছোট ছোট কন্টেন্ট দেখতে থাকলে আপনি শিখতেছেন, আপনার শেখার প্রতি আগ্রহ আছে, আপনি শিখেই যাবেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। আর সত্যিকার অর্থে শিখতে চাইলে একটা কারেক্ট প্ল্যানের মধ্যে আপনাকে আসতে হবে, যে আমার শুরুটা কিভাবে হবে, শেষটা কোথায় হবে, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে প্রপার কনসেপ্ট থাকলে আমি প্রপারলি ইংলিশ স্পিকিং করতে পারবো বা ফ্রি হ্যান্ডে লিখতে পারবো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে আমি কভার করতে পারবো। তো দেখেন, আমি এখানে আপনাদের ফার্স্ট ক্লাসে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে এই ল্যাঙ্গুয়েজে আপনাকে কেউ আটকাতে পারবে না। ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। সেই 7টি পয়েন্টের ভিতর কিন্তু এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব একটা পয়েন্ট ছিল সেখানে। তো দেখেন এটা মূলত কি বলছে, মডালস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। কি বলছে যে মডাল গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি বলেন তো? হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী মানে কি? যে ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলতে কোন ভার্ব গুলোকে চিনি বলতে পারেন? অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলতে আমরা মনে করি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড এগুলোকে বলে। বাট না, এগুলোও কিন্তু মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসতে পারে। এগুলোকে প্রাইমারি অক্সিলারি আমরা বলি, বাট সেটা কখন হবে? অক্সিলারি বলবোটা কখন? যখন এই ভার্বগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে। আর এই মডালগুলো, এগুলোকে অক্সিলারি বলা হচ্ছে। মডাল কোনগুলো? এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু। কেন অক্সিলারি বলা হচ্ছে? কারণ এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, অর্থাৎ এই ভার্বগুলোর পরে অবশ্যই অবশ্যই আমাদের একটা না একটা মেইন ভার্ব থাকে। এই জন্য বলছে মডাল অক্সিলারি। এখন এইখানে কি বলছে দেখেন, এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইডি, ডি, আইএনজি, ইএস এগুলো বসানো যাবে না। তার মানে কি? দেখেন, টেন্সের বিভিন্ন স্ট্রাকচার দিয়ে আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে, কখনো ভার্বের সাথে এস বা ইএস, কখনো ডি, ইডি, আইএনজি, টিএন, বিভিন্ন ধরনের ভার্বের ফর্ম বসে। বাট আপনি যখন মডাল দিয়ে সেন্টেন্স তৈরি করবেন তখন মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। আবারও বলছি, সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা একদম বেস ফর্মে থাকবে, বা কি বলবো আমরা, রুট ফর্মে থাকবে। কেমন সেটা আমি এই জায়গাটা আপনাদেরকে একটু বোঝাবো। সেটা হচ্ছে দেখেন, এখানে প্রত্যেকটা মডেলের কিন্তু একটা নিজস্ব অর্থ আছে। কি বললাম বলেন তো? প্রত্যেকটা মডেলের একটা অর্থ আছে। যেমন ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। এখানে দেখেন আরো কিছু মডেল আছে। উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ওট টু এটা উচিত অর্থে বসে। মোর পলাইটনেস ক্রিয়েট করতে ওট টু এর ব্যবহারটা বেশি হয়। আর ইন জেনারেলি কোনো কিছু করা উচিত সেখানে শুডের ব্যবহার হয়। এগুলো আমি বলবো পরে। এরপর মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা রাদার এর মানে হচ্ছে যে বরং, উচিত বা ভালোই। এই যে এগুলো আপনারা এখানে দেখছেন,
এই যে ফাংশন গুলো আপনারা এই জায়গাটাতে দেখছেন, এই ফাংশন গুলো আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, সেটা কেমন আমি আপনাকে বলি। আহ আমাকে ওই টেন্সের স্ট্রাকচারের সাথে আগে এটাকে কম্পেয়ার করতে হবে। যে কোনো বিষয় শিখতে গেলে, যে কোনো বিষয়ের উপর ক্লাস করতে গেলে, বুঝতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে হয়। অর্থাৎ আমি যে এই টপিকটা শিখবো, আমি যে এই টপিকের উপর ক্লাস করব, আমি কেন শিখবো, এটা প্র্যাকটিক্যালি আমার কোন জায়গায় কাজে লাগবে, এইটা আগে বুঝতে হয়। এইটা যদি বোঝা যায়, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে কাভার করা যায়, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে শেখা যায়। বলেন তো কি বললাম? যে আমি এই বিষয়টা পড়বো বা শিখবো, কেন পড়বো, ঠিক কোন জায়গাটাতে আমার এটা লাগবে। এই যে মডাল ভার্বের ক্লাস আমি আপনাদের নিচ্ছি, মডাল ভার্বকে ডিটেলসে পড়াবো, বাট কেন, ওয়াই আমরা কেন মডাল ভার্বের ব্যবহারটা শিখবো, কেন এটাকে ডিটেলসে আমরা শিখতে চাচ্ছি বা শিখতে যাচ্ছি, এইটা কি আমরা বুঝি? আগে এটা আমাকে বলেন। এটা আমি প্রিভিয়াস কয়েকটা ক্লাস থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে আসছি। সেটা কি, যে আমি যখন ইংলিশে স্পিকিং করতে যাই বা কথা বলতে যাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন, আমি যখন ইংলিশে স্পিকিং করতে যাই বা কথা বলতে যাই, আমরা পারি না। এটা না পারার একটা প্রধান কারণ বা মেইন রিজন আমি আপনাদেরকে বলছিলাম, সেটা কি ছিল? যে ইংলিশে কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে আমরা প্রধানত যে প্রবলেমটা ফেস করি, সেই প্রবলেমটা হচ্ছে, আমি যখন আরেকজন মানুষের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করছি, আমার সময়ের বা কালের পরিবর্তন করতে হয়। বলেন তো কি বললাম? সময় বা কাল এর পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা সঠিকভাবে করতে পারি না। অর্থাৎ বিভিন্ন টাইমে কথা বলতে হয়, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারি না। এই যে বিভিন্ন টাইমে আমাদের কথা বলতে হয়, এই টাইম অনুযায়ী আমাকে সঠিক ভার্বের ফর্মটা ইউজ করতে হয়, এইটা আমরা করতে পারি না। টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্ম ইউজ করতে পারি না মানে কি? ওই যে আমি আপনাদের একটা কনভারসেশন দেখিয়েছিলাম, অনেক কিছু বলছিলাম। এখন মেইন যে বিষয়টা আসে সেটা হচ্ছে, আমরা টাইমের পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য মূলত কি শিখি বলেন তো? টেন্স শিখি। আমরা প্রত্যেকে জানি ইংলিশে 3 প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা আছে? 3 এ 4 এ 12টা। আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানা থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। 12 ধরনের মানে কি? এই যে এই কথাটা আমি বলছিলাম, যে একটা পার্টিকুলার ভার্ব, মনে করেন ড্রাইভ, এটা আমি আগেও দেখিয়েছি কিন্তু। এই ড্রাইভের বাংলা অর্থ কি? চালানো। এখন হি ড্রাইভস এ কার, এই ভার্ব, এই বাক্যটা হচ্ছে সে একটা গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এখন আমি যদি বলি, বলেন তো সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংরেজি কি? আপনাকে বলতে হবে হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এইভাবে ড্রাইভ ভার্বের ফর্মের যদি আপনি পরিবর্তন করেন টেন্স মেনটেন করে, তাহলে সময়ের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়। আমরা ইংরেজি পারি না কেন, ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন কনভারসেশন করতে পারি না কেন? আমাদের বিভিন্ন টাইমে কথা বলতে হয়। কথা বলতে গেলে এই টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্মটা আমরা ইউজ করতে পারি না, বসাতে পারি না। তো টেন্স যদি শিখি সেটা আমরা পারবো। এখন টেন্সের সর্বোচ্চ 12টা টাইম আছে। আপনি যদি টেন্স শেখেন, একটা পার্টিকুলার কথাকে 12 ভাবে বলতে পারবেন, বাট এই 12টা টাইম বা সেন্স আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ওই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এরকম। এখন দেখেন, আমি যদি এখানে আপনাকে একটা কথা বলি, সে গাড়ি চালাইতো, বলেন তো ইংরেজি কি? কি দিয়ে বলবেন? পাস্ট টেন্স না, এটাতে আপনি বলতে পারবেন না। এখানে আপনার ওই মডাল ভার্ব নিয়ে আসতেই হবে। হি উড ড্রাইভ আ কার বা হি ইউজ টু ড্রাইভ আ কার, এই কথাটা বলতে হবে। অর্থাৎ টেন্স দিয়ে সব ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য, আরো ব্রডলি এক্সপ্রেস করার জন্য আমরা মডাল শিখবো। তাহলে এই যে আজকে যে ক্লাসটা নিব মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের উপর, কেন নিব, আমরা এখান থেকে কি শিখবো,
কি বললাম? যে শুধু টেন্স দিয়ে সব প্রকাশ করতে পারি না, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি এই মডেলের ব্যবহার লাগবে, কারণ টেন্স জাস্ট 12টা সেন্স ক্রিয়েট করে, মডেল আরো 18টা ক্রিয়েট করে, টোটাল 30টার মতো স্ট্রাকচার হয়। তো 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, যদি 30টা সেন্স সম্পর্কে কারো কনসেপ্ট থাকে, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে সে 30টা ওয়েতে 30 ভাবে 30 দিকে নিতে পারবে বা বলতে পারবে। এখন যে এইখানে যে কথাটা বলছিল যে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, মডেলের পর ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের সাথে এস ইএস বসবে না, এই জিনিসটা মূলত কি আমি একটু বলি আপনাদেরকে, একটা জায়গায় একটু দেখাই। দেখেন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে আহ মনে করেন আমি একটা সেন্টেন্স লিখবো, আগে একটু বোঝেন। মনে করেন আমি যদি বলি যে হি ইউ ডু দা ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? ইউ ডু দা ওয়ার্ক। দেখেন, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজটা করো। বা আমি যদি বলি ইউ হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তোমার একটা গাড়ি আছে। এই ডু মানে কি? করা। হ্যাভ মানে কি? আছে। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে তুমি কি ইংরেজি শেখো, তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ লার্ন মানে শেখা, এই ভার্বটাই মূলত অর্থ দিচ্ছে। এখন ডু মানে কি? আমরা জানি ডি ও ডু এর একটা বাংলা অর্থ হচ্ছে, সেটা হচ্ছে করা, কর একারেরা করা। কিন্তু এই বাক্যের ভিতরে ডু কি কোনো ধরনের অর্থ দিচ্ছে? দিচ্ছে না। কিন্তু ইউ ডু দা ওয়ার্ক, এখানে ডু কিন্তু অর্থ দিচ্ছে যে তুমি কাজটা করো, ডু মানে করা। তাহলে এইখানে অর্থ দিচ্ছে না কেন? এর কারণ এই যে ডুটা আমরা দেখছি, এটা অক্সিলারি, এটা হেল্পিং ভার্ব, এটা জাস্ট কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়েছে। এইখানে এই লার্নটা মেইন ভার্ব, এইটাই মূলত অর্থ দিচ্ছে। অর্থাৎ এই যে ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, প্রাইমারি অক্সিলারি বলি। অক্সিলারি না, এরা সবই মেইন ভার্ব, এরা অন্যান্য সব প্রিন্সিপাল ভার্বের মতোই বসতে পারে। যখন এরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, তখন এদের অর্থ আছে, নিজস্ব অর্থ অনুযায়ী তারা বসে। কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে, যখন হেল্পিং ভার্ব হিসাবে বসে, অক্সিলারি বা হেল্পিং বলবো কখন? যখন এই ভার্বগুলোকে আমরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে দেখব। কি বললাম? এই ভার্বগুলোকে যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে দেখবো, যেমন দেখেন, ইউ হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে, এই হ্যাভ মানে আমরা বলছি আছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ইউ হ্যাভ প্লেড ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে তুমি ফুটবল খেলেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইখানে প্লে মানে খেলা, এই ভার্বটাই মূলত অর্থ দিচ্ছে। হ্যাভ মানে তো আমরা জানি আছে, কিন্তু এই সম্পূর্ণ বাক্যে হ্যাভের কি কোনো ধরনের অর্থ দিচ্ছে? আমি জানি হ্যাভ মানে আছে, কিন্তু এখানে তো আমি একটা হ্যাভ লিখছি যে ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, কিন্তু এই হ্যাভ কি কোনো বাংলা অর্থ দিচ্ছে? দিচ্ছে না। এটা জাস্ট একটা অক্সিলারি ভার্ব, জাস্ট সেন্সটাকে মেনটেন করার জন্য বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আমার এটা বসে। এখানে অর্থটা কোনটা দিচ্ছে? ওই হ্যাভের পরে যে আরেকটা ভার্ব আছে প্লেড, এইটাই অর্থ দিচ্ছে। এখানে অর্থ কোনটা দিচ্ছে? লার্ন। কিন্তু উপরের দুইটা সেন্টেন্সে ডু বা হ্যাভ আমি এখানে মেইন ভার্ব হিসেবে বসাইছি। এখানে ডু ছাড়া আর কোথাও কোনো ভার্ব নেই, এই বাক্যে হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই, এই জন্য ডু মানে করা, হ্যাভ মানে আছে। অর্থাৎ এই ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড বা অ্যাম ইজ আর অজয়ার, এর মানে হওয়া বা থাকা, এই ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে বলবে তখন অর্থ দিবে। যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু এই ভার্বগুলো কোনো ধরনের অর্থ দেয় না। তখন এই ভার্বগুলো কোনো ধরনের অর্থ দেয় না। আমি আবারও বললাম, মেইন ভার্বটাই মূলত অর্থ দেয়। এই ভার্বগুলো জাস্ট সেন্সটাকে, স্ট্রাকচারটাকে মেনটেন করে বা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। এখন ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, দেখেন, হ্যাভ অক্সিলারি ভার্ব, প্লেড মেইন ভার্ব। আমি যদি এখন এরকম একটা সেন্টেন্স লিখি, ইউ ক্যান প্লে ক্রিকেট, তাহলে এইখানে কি দাঁড়ালো? এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, প্লেটা মেইন ভার্ব। ইউ ক্যান প্লে ক্রিকেট, ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলেছো, ইউ ক্যান প্লে ক্রিকেট। এই বাক্যটার বাংলা অর্থ কি? তুমি ক্রিকেট খেলতে পারো, তুমি ক্রিকেট খেলতে পারো। অর্থাৎ প্লে মানে খেলা, ক্যান মানে পারা, ক্যান মানে পারা, প্লে মানে খেলা। অর্থাৎ তুমি ক্রিকেট খেলতে পারো। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন জায়গাটাকে, আমি কি বলছি। এইখানে যে ক্যান শব্দটা আছে, এটা তো অক্সিলারি, এটা কিন্তু অর্থ দিচ্ছে। কিন্তু উপরের বাক্যে যে হ্যাভ শব্দটা আছে, এটাও তো অক্সিলারি, কিন্তু এটা অর্থ দিচ্ছে না। হ্যাভ মানে জানি আছে, ক্যান মানে জানি পারা। তো ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, এর বাংলা হলো তুমি ক্রিকেট খেলেছো, এখানে আছে বলে কিছু হচ্ছে না। বাট ইউ ক্যান প্লে ক্রিকেট, এর মানে তুমি ক্রিকেট খেলতে পারো। প্লে মানে খেলা, ক্যান মানে পারা। তার মানে এইটাই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো
অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে যে অক্সিলারি ভার্ব গুলো বসে সেগুলো বাক্যে অর্থ দেয় না, মূলত মেইন ভার্বটাই অর্থ দেয়। কিন্তু এই যে মডাল, এগুলো তো অক্সিলারি, এগুলো তো একটা মেইন ভার্বের পূর্বে বসে, কিন্তু এরা অর্থ দেয়। এই জন্য মডাল ভার্বের ব্যবহার শেখার আগে প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্বের বাংলা অর্থটা জানতে হবে। দ্যাট মিনস ওয়ার্ড মিনিংটা আপনাকে জানতে হবে। আমি জানি না কেউ বুঝতে পারলেন কিনা, এইটা আগে জানতে হবে, কারণ এরা, এদের অর্থ অনুযায়ী মূলত মিনিংটা চেঞ্জ হয়। সেটা কেমন আমি আপনাকে বলি। এইখানে দেখেন, আমাদের ঠিক প্র্যাকটিসটা এইভাবে করতে হয়। আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটা যদি আপনারা অর্ডার করেন, ওই বইটার ভিতরে ঠিক এইভাবে একদম সহজ এবং সাবলীল ভাষায় প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে। এই যা পড়াচ্ছি, যা দেখাচ্ছি, সবকিছু সুন্দরভাবে আমার ওই হার্ড কপি বইটাতে তুলে দেওয়া আছে। তো দেখেন, গোছানো পদ্ধতিতে সবকিছু পাবেন, ল্যাঙ্গুয়েজ কাভার করার জন্য যা দরকার। এখানে বলছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। আগেও আমি এটা বলছি যে আই হতে পারে, উই হতে পারে, ইউ, হি, সি, দে, এরা সাবজেক্ট। এরপরেই মডাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। দেন মেইন ভার্বের বেস ফর্ম। এইখানে পার্থক্যটা কি? আমি যখন টেন্সের স্ট্রাকচার দেখি, সেখানে কিন্তু এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে। কিন্তু মডালের ক্ষেত্রে যে মডাল অক্সিলারি হোক না কেন, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন আই ক্যান, কিন্তু এখানে মডাল ভার্ব একটা অর্থ প্রকাশ করে। প্রত্যেকটা মডাল ভার্বের অর্থ অনুযায়ী মূলত সেন্টেন্সগুলোর অর্থ হয়। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, বোঝেন, আমি ইংরেজি বলতে পারি। আমি চেঞ্জটা করব মডাল ভার্বে, ভার্ব মেইন ভার্ব একই রাখি, দেখেন তাহলে বুঝতে পারবেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। এখানে পার্থক্যটা কি জানেন? ক্যান মানে পারা, কুড মানে পারতাম, মে মানেও পারা, মাইট মানেও পারতাম। পার্থক্যটা হচ্ছে ক্যান এবং কুড, ক্যান এবং কুড অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, মে এবং মাইট পসিবিলিটি অর্থে পারা বোঝায়। আমি আবারও বলছি, ক্যান এবং কুড অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, মে এবং মাইট পসিবিলিটি অর্থে পারা বোঝায়। কি অর্থে পারা বোঝায়? পসিবিলিটি অর্থে। বোঝার চেষ্টা করেন। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন, যেটা বলছি, জাস্ট ওয়েট আ মিনিট। অ্যাবিলিটিটা কেমন? আমি একটানা 10 কিলোমিটার দৌড়াতে পারি, এই কথাটা ইংলিশে কিভাবে বলতে পারি? আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। অর্থাৎ আমার শক্তি আছে, সামর্থ্য আছে, তাই আমি এটা পারি। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। তাহলে এখানে পারা বলছি, অ্যাবিলিটি অর্থে পারা। এখন আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট ইজ আ পসিবিলিটি। আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। ইট মে রেইন টুডে। এখন এই সেন্সে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন? আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ, এর মানে আমি ইংরেজি বলতে পারি, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, আমি স্কিলড, আমি দক্ষ এটাতে, তাই আমি পারি। আর যখনই আমি বলছি আই মে স্পিক ইংলিশ, এর মানেও আমি ইংরেজি বলতে পারি, বাট এটা পসিবিলিটি অর্থে। সেটা কেমন সেন্স দেয়? এই যে আমি এখন আপনাদের সঙ্গে ক্লাস নিচ্ছি, আমি বলছি যে আমি তো এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় কথা বলছি, তাই না? আপনারা আমার কথাগুলো বাংলায় শুনছেন। আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। আমি কিন্তু এখন বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে পারি, মানে হয়তো এখন ইংরেজিতেই আমি কথা বলবো আপনাদের সামনে, বাংলায় আর লেকচার দিব না। সেটা কেমন? আমি বলতে পারি যে নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। ইউ অল নো দ্যাট টুডে in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. Modal verbs mainly express the possibility, probability, ability, and obligation in the sentences. And there is a benefit of learning modal auxiliary verbs. When you are going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. You have to just put the base form of main verb, and you have to know the actual word meaning of every modal auxiliary verb. When you are going to be able
to learn modal auxiliary verb perfectly, you will be able to express your whole thought perfectly in English. So for developing your speaking skill, to speak in English fluently, you have to get all the concept about modal auxiliary verbs. So that is the things. আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, মানে হয়তো বলবো, পসিবিলিটি যদি থাকে, তাহলে আমরা কিসের ব্যবহার করব? আমরা মে এর ব্যবহার করব। তাহলে আবার আমি বলি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি অ্যাবিলিটি অর্থে। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি পসিবিলিটি অর্থে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। ডেয়ার টু, সাহস করা অর্থে আমার এই ভার্বটার ব্যবহার হয়। এগুলো সেমি মডাল। তো এই মডালের অ্যাকচুয়াল মিনিং না জানলে কখনো সেন্টেন্স করা যায় না। এখন দেখেন, সেন্টেন্স তো শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল বেস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো এটা খুবই সিম্পল, আমি ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিলে আপনারা একটু এভাবে প্র্যাকটিস করে ফেলবেন। দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি, পসিবিলিটি অর্থে বোঝায়। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। ইউজ টু প্লাস বিয়ন। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। অর্থাৎ জাস্ট সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। এইভাবেই প্রত্যেকটা সেন্টেন্স এখানে গঠিত হচ্ছে। এখন সেন্টেন্স শুধু এভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। সেটা কিভাবে করবেন? দেখেন, আহ টেন্সের স্ট্রাকচারে আমি দেখিয়েছিলাম গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন। জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। এই মডেল গুলো কি? অক্সিলারি। তাহলে জাস্ট এই মডেলের সাথে নট বসালে আপনার সেন্টেন্স গুলো নেগেটিভ হবে, মডেল গুলো সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। খুবই সিম্পল। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটেন্ট প্লে ফুটবল, মাইট নট, সে ফুটবল নাও খেলতে পারতো। বাংলাটা কেমন? দেশ দেশ সাথে শ্যাল হয় না, এটা আই বা উই এর সাথে বলা যায় যে আই শ্যান্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করবো না। আই মিন শ্যাল নট। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, ওন্ট মানে উইল নট, তারা গাছে উঠবে না। দে মাস্টন্ট, মাস্ট নট ড্রাইভ আ কার, তারা অবশ্যই গাড়িটা চালাবে না। জাস্ট মডেলের সাথে নট বসালে সেন্টেন্স গুলো নেগেটিভ। দেখেন, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সে নিডেন্ট টু গো দেয়ার, নিড নট টু হবে এটা, তার সেখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন আপনি ইন্টারোগেটিভ করছেন জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন, এইখানে কিন্তু কোনো নট বসবে না। আবারও বলছি, মডালটাকে জাস্ট কোথায় আনবেন বলেন তো? সাবজেক্টের আগে নিয়ে আসবেন। কিভাবে? দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই জায়গাটাতে মূলত যেটা করবেন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করতেও পারতো? তারা কি কাজটা করতেও পারতো? এই সেন্সে সেন্টেন্স গুলো হবে।
দেখেন, কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইওর বুক? আচ্ছা, এগুলো আমি দেখাচ্ছি কারণ এখানে একটা ফাংশন আছে, এটা আপনাকে একটু বুঝতে হবে, সেটা কি আমি একটু বলি। এই যে মডেলগুলোর কথা আমি বলছি না, কোথায় ছিল, এই যে দেখেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডেলগুলোর যে অর্থটা এখানে আপনারা দেখছেন, যেমন উড অতীত অভ্যাস, শুড অতীত অভ্যাস, সরি ইউজ টু অতীত অভ্যাস, শুড উচিত, মাস্ট অবশ্যই, এই যে অর্থগুলো দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি বা মেইনলি কোন ধরনের অর্থ এটা দিয়ে থাকে সেটা এখানে দেওয়া, কিন্তু এই প্রত্যেকটা মডেল ভার্ব আবার ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ প্রত্যেকটা মডেল ভার্বের উপর আমার আবার আলাদা আলাদা এক একটা ক্লাস আছে। সেটা কেমন, আমি একটু আপনাকে এক ধারণা দেই বা কনসেপ্ট দেই, তাহলে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার আমাদের এই জায়গাটাকে বিশেষ করে কাভার করা বা ক্লিয়ার করা। দেখেন, আমি যদি একটু এইখানে আসি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমরা জানি যে ক্যান মানে পারা, কিন্তু এই ক্যানের উপর আবার আলাদা একটা ক্লাস, ইউজেস অফ ক্যান ভার্ব, কেমন সেটা দেখেন কি বলছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। কেমন সেটা, স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এটা অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। স্ট্রাকচার থ্রি, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। স্ট্রাকচার ফোর, ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। বিষয়টা কেমন দেখেন, ফার্স্ট স্ট্রাকচার যেটা, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেলি ক্যানের ব্যবহার বলতে আমরা যেটা জানি সেটাই, যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। সাবজেক্ট দে ক্যান, দেন মেইন ভার্বের বেস ফর্ম। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করতে পারে, করার অ্যাবিলিটি আছে এখানে। এখন দেখেন এই ক্যান ভার্বটা, ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু এটা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। সেটা কেমন, এইখানে একটা কথা বলছে, এই ক্যান ভার্বটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ক্যানের ব্যবহার হয়। সেটা কেমন, অর্থাৎ এই জায়গাটা আপনাকে ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, আপনাকে এটা মনে করতে হবে যে এই ক্যান ভার্বটি আবার অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন, ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, এটা রিকোয়েস্ট, অনুরোধ করে বলা বোঝায়। এখন এখানে একটা বিষয় আছে, এই ক্যানের সাথে আরো দুইটা ভার্ব এখানে আসে, সেটা হচ্ছে কুড এবং উড। প্রত্যেকটা ভার্বেরই নিজস্ব মিনিং আছে, দেখেন একটু বোঝেন আপনারা বুঝতে পারবেন। ক্যান মানে আমরা জানি পারা, মনে রাখেন। কুড পারতাম, উড করতো, যেত, খেত, পাস্ট হ্যাবিট বোঝায় উড। আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি বোঝায়, ক্যান প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়। এদের এদের নিজস্ব মিনিং আছে এবং সেইভাবে সেন্টেন্স তৈরি হয়। কিন্তু সেইটা বাদে এই তিনটা ভার্ব কি কি বলছি, ক্যান, কুড অ্যান্ড উড, আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আপনার ভুলে যেতে হবে যে কুড মানে পারতাম, উড মানে করতো, পারতো, যেত, আর ক্যান মানে পারি, এটা ভুলে যেতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে, ক্যানটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর উড এবং কুড ফর্মাল মিনিং ক্রিয়েট করে বা পলাইটনেস ক্রিয়েট করে, যার সাথে আপনা আপনি করে কথা বলা যায়, বা আপনার অফিসের বস, টিচার, অফিসার, তাদের সাথে আপনি উড বা কুডের ব্যবহার করতে পারেন। যেমন, ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি একটু আমার পাশে বসবে। এখন কি বললাম বলেন তো বাংলাটা, যে তুমি কি একটু আমার পাশে বসবে। এখন আপনি বলতে পারেন যে তুমি কি আমার পাশে বসবে, এটা তো আমরা তাহলে উইল দিয়ে করতে পারি, যে উইল ইউ সিট বিসাইড মি, ক্যানের ব্যবহার কেন করব। দেখেন, উইলটাও একটা মডেল, ক্যানটাও একটা মডেল, কিন্তু ক্যানের ব্যবহারটা কেন হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যাকে কথাটা বলছেন, তুমি কি আমার পাশে বসবে, এটা আপনি কিভাবে বলছেন। অ্যাজ ইউজুয়াল যদি বলেন আপনি উইলের ব্যবহার করতে পারেন, ভুল না। কিন্তু যদি রিকোয়েস্ট করে বলেন যে তুমি কি একটু আমার পাশে বসবে, তখন আপনাকে বলতে হবে, ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। এখন আপনি যদি বলেন, কুড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি,
আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। উড ইউ সিট বিসাইড মি? দয়া করে আমার পাশে বসবেন। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? অর্থাৎ সেন্সটা বা সিচুয়েশনটা হচ্ছে এরকম। ক্যান ইনফর্মাল মিনিং দেয়, কুড এবং উড ফর্মাল মিনিং দেয়। রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে এদের ব্যবহারটা হয়। এবার দেখেন স্ট্রাকচার টু, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। বি একটা ওয়ার্ড, এটা একটা ভার্ব, মনে রাখবেন। বিই এটা একটা ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। কি বললাম বলতো, দুটো অর্থ দেয় এই ভার্বটা। একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বুঝবো কিভাবে? যদি এক্সটেনশনে বা অবজেক্টে পার্সন বা নাউন থাকে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। বি এর মানে কি? হওয়া। ক্যান মানে কি? পারা। তাহলে ক্যান বি মানে হতে পারে। দেন সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কেউ কোথাও থাকতে পারে, কারো অবস্থান বোঝায়। হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি এট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। অর্থাৎ প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসে। তাহলে কি বলছি, এখানে মেইন ভার্বটা মূলত বি। ক্যান বি হতে পারে বা থাকতে পারে, ক্যান মানে পারা, বি মানে হওয়া বা থাকা। এখন যদি এক্সটেনশনে পার্সন থাকে, তাহলে বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে, তাহলে থাকা। আবার দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন। হ্যাবের অর্থ হচ্ছে বি এর মানে থাকা, আবার হ্যাবের অর্থও থাকা। পার্থক্য কি? সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, এখানে আমার বি এর ব্যবহার হয়। আর কোন সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, কি বললাম? অধিকার বা মালিকানা, এখানে হ্যাবের ব্যবহার হয়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়। এখন এইটা এইভাবে মানে প্রত্যেকটা মডাল ভার্বেরই এরকম ডিটেইলস ব্যবহার আছে। যেমন দেখেন শুড, শুড বি, শুড হ্যাভ বিন, এখানে অনেক সেন্স এদের ব্যবহার আছে। এখন এটা যদি আপনি প্রত্যেকটা দেখতে যান, ওই ওই টেন্সের ফাংশন মেনটেন করে এগুলো হয়ে থাকে। এটা যদি প্রত্যেকটা আপনি দেখতে যান, তাহলে আপনার কাছে অনেকটা জটিল হয়ে যাবে এই মডাল ভার্বের ব্যবহার। আমি আপনাদের জাস্ট 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে একটা ফাংশন দেখিয়ে দিব। এই ফাংশনটা যদি কেউ দেখে নিতে পারেন বা ভালোভাবে বুঝে নিতে পারেন, আপনার আজকের পর থেকে এই মডাল ভার্ব নিয়ে কোনো ধরনের কনফিউশন ফেস করতে হবে না। মনে করেন আমি আপনাকে একটা বাংলা সেন্টেন্স বললাম। আমরা অনেকে এইসব স্ট্রাকচার দেখি, বাট প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করি না। মনে করেন একটা বাংলা সেন্টেন্স বললাম, আচ্ছা একটু পরে বলছি, তার আগে আপনি এগুলো একটু দেখেন। আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার দেখেন শুডের ব্যবহার কিভাবে হচ্ছে। মিনা শুড বি অ্যাট হোম, মিনার এখন বাড়িতে থাকা উচিত। দেখছেন? আবার দেখেন এখানে বলছে যে ইরফান শুড বি রিডিং নিউজ পেপার। হ্যাঁ, শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি। আবার এখানে বলছে রাজু শুড বি সেন্ট। অর্থাৎ এই যে ফাংশন এখানে যেগুলো দেখছেন, এটা কিভাবে আসে বা কিভাবে হয়। বা আপনি বলতে পারেন, আপনি তো বলছেন মডেলের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে আবার ওই যে রিডিং, ইটিং এগুলো কেন বসতেছে? এর কিছু ফাংশন আমাকে বুঝতে হবে। আমি 10 মিনিট টাইম নিয়ে একটা বিষয় দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি এখানে একটা ভার্ব নিব, সেটা হচ্ছে কি? শুড। বোঝার চেষ্টা করেন, এই শুড মানে আমরা কি জানি? শুডের বাংলা অর্থটা কি? শুড মানে উচিত। এটাতে আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখেন, আমি পরে বুঝিয়ে দিচ্ছি সবকিছু। হি শুড ডু দা ওয়ার্ক, এর বাংলা অর্থ কি বলেন তো? যে তার কাজটা করা উচিত। সে কাজ করে না কিন্তু, বাংলাটা এরকম, তার কাজটি করা উচিত। হি শুড ডু দা ওয়ার্ক। এই যে বাক্যটা আপনারা দেখছেন, এটার একটা রিভার্স স্ট্রাকচার আছে, অর্থাৎ প্যাসিভ বলা হয় যেটাকে। আমাদের প্রত্যেকটা সেন্টেন্সই দুই ভাবে গঠন করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, বিশেষ করে যাদের অবজেক্ট। হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটি করা উচিত। এই বাক্যটাকে এইভাবে বলা যায়, দ্য ওয়ার্ক শুড বি ডান।
এর বাংলা অর্থ এই কাজটি করা উচিত, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। আবার দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড বি আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার যদি বলি হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত, হি শুড বি অ্যাট হোম নাও, তার এখন বাড়িতে থাকা উচিত। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা কথা বলি, হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত, এই করতে থাকা এটা মানে কি, শুড বি ডুইং মানে কি? দেখেন, আপনি বলতে পারেন যে মডেলের পর তো বারবার বেস ফর্ম বসে, তা ডুইং কেন বসাবো? আমার শুডটা মূলত মেইন মডেল, ওর পরে কি আছে, বি আছে না, বিটা কি, ওইটাই বেস ফর্মের ভার্ব। এখন একটা জিনিস একটু বোঝেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে এটা টেন্সের স্ট্রাকচারের সাথে অনেকটা কানেক্টেড। কেমন? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি কেউ জানেন বা বলতে পারেন? একটু দেখেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জানা থাকলে মডেল ভার্বে কোনো কনফিউশন থাকবে না। এতটা ডিটেলসে মডেল কেউ আপনাকে দেখাবেও না। দেখেন, ফ্রিতেই তো ক্লাস করছেন, দেখেন, দেখে যান, মনে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। সে ক্রিকেট খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ক্রিকেট। অর্থাৎ উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, কেউ কিছু করতে থাকবে। আর এখানে শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এর সেন্সটা কেমন? জাস্ট উইল মানে থাকবে বোঝাচ্ছে, করবে, যাবে, খাবে, ফিউচার পসিবিলিটি। আর শুড মানে কি, উচিত। তাহলে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে আহ, কারো কোনো কাজ করতে থাকা উচিত। যেমন আমার এখন বই পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং বুক। তার খবরের কাগজ পড়তে থাকা উচিত, হি শুড বি রিডিং নিউজ পেপার। তার এখন ব্যায়াম করতে থাকা উচিত, হি শুড বি ডুইং এক্সারসাইজ। সো এইভাবে কিন্তু আপনারা জাস্ট শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে একটা প্রোগ্রেসিভ মুডের সেন্টেন্স তৈরি করতে পারেন। আবার দেখেন, হ্যাবের কাছে আসি। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ, এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স, আমি দেই একটু। হি, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। যেমন হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক মানে কি, সে কাজটা করে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। এর সেন্সটা কেমন, যে কোন একটা কাজ কেউ করে থাকবে বা হয়ে থাকবে, অনুমানের উপর থাকে। আর শুড হ্যাভ হচ্ছে কারো কোনো কাজ করা উচিত ছিল। শুড হ্যাভ প্লাস ভিতিরি মানে কি, কোনো একটা কাজ কারো করা উচিত ছিল, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। এইটার আবার একটা রিভার্স স্ট্রাকচার আছে, পারফেক্টের প্যাসিভ। কেমন জানেন? আমি বুঝিয়ে দিচ্ছি, আগে এটা একটু দেখেন। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর বাংলা অর্থ কি, এই কাজটা করা উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস ভিথির, এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এর বাংলা অর্থ তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর অর্থ তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার দেখেন, পারফেক্ট কন্টিনিউয়াস মুডে যদি আমি লিখি, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, ফর লং টাইম, এর মানেটা কি জানেন? তার অনেক দিন ধরে কাজটি করতে থাকা উচিত। দেখেন তো কয়টা সেন্টেন্স লিখছি একটা শুড দিয়ে। এই যে লাস্টের যে বাক্যটা আমি লিখলাম, যে হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, এর মানেটা কি জানেন? মনে করেন আপনি আমার কাছে ইংরেজি শিখতে আসছেন, আপনি ইংরেজি শিখতেছেন, এখন আপনি শিখতেছেন বাট শেষ হচ্ছে না। অ্যাজ আ টিচার আই ক্যান গিভ ইউ অ্যাডভাইস, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা এই যে ইংরেজিটা আপনি শিখছেন, ভাষাটা শিখছেন, এটা আপনার শিখতে থাকা উচিত, এটাকে স্কিপ করা উচিত না, কাজটা চালিয়ে যেতে থাকা উচিত। যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন, আপনার শিখতে থাকা উচিত। এই যে লং টাইম ধরে একটা কাজ করতে থাকা উচিত, সেখানে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা সেন্স দেয়। আমি আপনাকে বলতে পারি, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ ফর লং টাইম আর আনটিল ইউ গেট ইউর অ্যাকচুয়াল বেনিফিট। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, এটা পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেকটা সময় নিয়ে একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকা উচিত।
উচিত কথাটা আসবে। এখন মনে করেন এই যে 11টা সেন্টেন্স লিখলাম না, এটা তো আমি স্ট্রাকচার ওয়াইজ লিখলাম, এটার প্র্যাকটিক্যাল সেন্সটা কি কেউ বোঝেন? মনে করেন আমি আপনাকে একটা বাক্য বলবো এখন, হ্যাঁ, বাংলা। যেমন মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ে আছে, তাকে আপনি বিয়ে দিয়েছেন। আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, এখন বিয়েতে আপনার কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদের আপনি ইনভাইট করেননি, দাওয়াত করেননি। এখন তারা আপনাকে খারাপ বলছে, পরে আপনি আফসোস করে বলছেন, কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। পরে আপনি আফসোস করে বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই যে বাক্যটা আমি বললাম, এটার ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? কি বললাম? আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল বা দাওয়াত করা উচিত ছিল। এই যে উচিত ছিল, এই কথাটা আপনার যে কোনো একজন ইংলিশে বলার চেষ্টা করে দেখেন, আপনি পারবেন, আপনার বেঁধে যাবে। এই বাক্যটা ইংলিশে কেমন হয় জানেন? দেখেন, এরকম হয়, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। তারা কিন্তু অ্যাক্টিভ না, তারা কিন্তু প্যাসিভ। তাদেরকে উচিত ছিল, তারা কিছু করতেছে না, করবে কে? আমি। তো সেটাকে মেনশন করছি না, তো এই জন্য এইভাবে বলতে হচ্ছে, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। হ্যাঁ, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। অর্থাৎ আমার মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই বাক্যটা যে আমি বাংলায় বললাম, এটা খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বাংলায় আমরা অ্যাজ ইউজুয়াল এই ধরনের কথা বলি, বাট এটা ইংলিশে লিখতে গেলে এইভাবে লিখতে হবে। এখন ইংলিশে এই যে স্ট্রাকচার অর্থাৎ ভার্বের যে জায়গাটা, শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা কতজনের প্র্যাকটিস আছে বা কতজন এটা ইনস্ট্যান্টলি বলতে পারে? এই যে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এইটা এইখানে যে 11টা সেন্টেন্স লিখছে এর ভিতরে কোনটার ভিতরে যায় কেউ বলতে পারে? এই দেখেন, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই যে বাক্যটা দেখছেন না, ঠিক এই বাক্যটার মধ্যে যায়। এই যে দা ওয়ার্ক, এটা ইনঅ্যাক্টিভ, দে এটা ইনঅ্যাক্টিভ, দেন শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, দেখেন শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, দেখছেন? এরপরে আমার এক্সটেনশনের পার্ট আছে। তো এই এইটা আমরা যদি শুধু স্ট্রাকচার মুখস্থ করে রাখি বা পড়ে রাখি, তাহলে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের নলেজে আসবে না। আমাদের প্র্যাকটিক্যাল সেন্টেন্স অ্যানালাইসিস করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তো এটার উপর আমার অনেক ক্লাস আছে, আমি সেটা সেই ক্লাসগুলোতে দেখাবো। কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলছি, যে এই যে 11টা সেন্টেন্স আমি লিখলাম না শুড ব্যবহার করে, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন হয় না। অর্থাৎ এই শুডের পরিবর্তে আপনি যে মডালই বসান, এই 11টা সেন্টেন্স বা এই সেন্সের বাইরে কিছু আসবে না। সেটা কেমন আমি বলি, দেখেন, হি শুড ডু দা ওয়ার্ক, তাই না? অর্থটা কি? যে তার কাজটা করা উচিত। এখন আমি যদি এখানে বলি, যে হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি মাস্ট ডু দা ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। হি উড ডু দা ওয়ার্ক, সে কাজটা করতো। অর্থাৎ আপনি যে মডেল বসান সেইভাবে সেন্টেন্স হবে। হি শুড বি, দা ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দা ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। কুড বি ডান, করা যেতে পারতো। দা ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। দা ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে। দা ওয়ার্ক নিডস টু বি ডান, এই কাজটা করা প্রয়োজন। আপনি যে মডেল ব্যবহার করেন সেই অনুযায়ী অর্থ হবে। দেখেন, হি শুড বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। এখানে আপনি বলতে পারেন হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, হতে পারতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। উড বি বাংলাটা কি? সে ডাক্তার হতো। হি নিডস টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন। হি ডেয়ার্স টু বি এ ডক্টর, সে ডাক্তার হওয়ার সাহস দেখায়। অর্থাৎ আপনি যে মডেল ব্যবহার করবেন সেইভাবে আপনার অর্থটা আসবে। বাট সেন্স বা টাইমিং এই 11টাই। অর্থাৎ এইটা যদি কেউ জানে, যদি কেউ পারে বা বোঝে, তার এই মডেল নিয়ে আজকের পর থেকে কোনো ধরনের সমস্যা হবে না। আমরা অনেকেই মডেলের জাস্ট বেসিকটা জেনে রাখি, বা এই ভিতরে এটাকে ডিপলি অ্যানালাইসিস করি না। ওই টেন্সের স্ট্রাকচারের মতো করেই এইটাকে শিখতে হয়। পারফেক্ট সেন্সে আছে, পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সে আছে, প্রোগ্রেসিভ সেন্সে এই মডেলের ব্যবহার হয়। তো এই সেন্সগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমি এই 11টা সেন্টেন্স একবার আপনাদেরকে বলি, যদি পারেন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন। পরের ক্লাসে আপনারা এটার বাংলাটা করার চেষ্টা করেন, দেখেন আপনি পারেন কিনা। দেখেন, হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। দ্য ওয়ার্ক শুড বি অ্যাট হোম,
সরি, হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল, তার কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। এই বাক্যটার অর্থ কি বলছিলাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। এটা কিন্তু প্যাসিভ না, এটা পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স। শুড হ্যাভ প্লাস বি এর পাস্ট পার্টিসিপল বিন, এগুলো কিন্তু অ্যাক্টিভ, এখানে বিনটা মূলত মেইন ভার্ব। তার ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, তার অনেক দিন ধরে কাজটা করতে থাকা উচিত। এখানে কিন্তু উচিত ছিল হবে না, আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ করতে থাকা উচিত। এগুলো প্রত্যেকটা, এটা তো আমি একটা একটা করে লিখছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ, বাংলা অর্থ সহ, ডেফিনেশন সহ আমার বইটাতে দেওয়া আছে। প্রত্যেকটা মডেলের ব্যবহার দেখেন, আপনাকে আমি বলি বিশ্বাস নয়, এই যে আমার স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা যারা হাতে পেয়েছেন আজকে হয়তো অনেকের কাছে চলে গেছে। এই দেখেন এটার যে ইন্ডেক্স, এটা যদি আপনি একবার দেখেন, এটা আপনার লক্ষ লক্ষ টাকার, মানে কি বলবো, আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন, একটা দলিল, একটা অ্যাসেট হয়ে কাজ করবে। আমার কাছে পড়ছে সর্বোচ্চ 1,96,000 টাকা সে স্পেন্ড করছে ইংরেজি শেখার পিছনে। ঢাকা শহরের একটা গার্মেন্টস এর মালিক, বাইরে যাওয়ার জন্য সে 1,96,000 টাকা ব্যয় করছে। পরে আমার কাছে এই 2,000 টাকার একটা কোর্স করে, পেইড কোর্স করে সে এখন কানাডায় আছে। আমাকে বলছে কিছুদিন আগে, স্যার আমি এখন কানাডায় সেটেল হয়ে গেছি, আপনার কাছ থেকে আমি করে, সে 6.5 পেয়েছিল লাস্ট যে আইএলটিএস এক্সামে। সে এখন কানাডায়, ঢাকা শহরে একজন গার্মেন্টস এর মালিক, নাম হচ্ছে একটা মহিলা, পূর্ণিমা নাম। তো 1,96,000 টাকা খরচ করেছে ঢাকা শহরে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো সেই কথাটাই আমি বলছি, কারেক্ট প্লেস যদি আপনি না পান, কারেক্ট ডিরেকশন যদি আপনি না পান, আপনি কিভাবে শিখবেন? এই যে মডেলটা আমরা শুধু উপর দিয়ে শিখে যাই, এর ভিতরে কখনো দেখি বা আলোচনা করি? তো আমার এই বইটাতে দেখেন, এই যে চ্যাপ্টার 16 থেকে ইউজ অফ ক্যান অ্যান্ড কুড, অর্থাৎ শুধুমাত্র ক্যান আর কুডের উপর আলাদা একটা ক্লাস, মে মাইট মাস্টের উপর একটা ক্লাস, ইউজ অফ শুড অ্যান্ড উড এর উপর একটা ক্লাস, ইউজ টু এর উপর একটা ক্লাস, এরপর সেমি মডেল ভার্ব আছে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এই ভার্বগুলোর অ্যাকচুয়াল সেন্সটা কেমন তার উপরে একটা ক্লাস, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রাদার, অর্থাৎ এগুলো সবই এই যে 16 থেকে শুরু করে 24 পর্যন্ত সব মডেল ভার্বের চ্যাপ্টার। এই মডেল ভার্বের ডেফিনেশন গুলো, এই চ্যাপ্টার গুলো যদি কেউ কমপ্লিট করতে পারে, এই ল্যাঙ্গুয়েজটা এক্সপ্রেস করা তার কাছে যে কত সহজ হয়ে যায়, ইট ক্যান নট ইমাজিন দ্যাট। আপনার অনেকেরই মনে হতে পারে আমি তো গ্রামার বুঝি, আমি টেন্স জানি, এত প্র্যাকটিস করি, তারপরেও কেন কথা বলতে পারি না? এই যে আপনি যে এই মডেল ভার্বের ভিতরে এই যে ডিপ যে ডিসকাশন, এটা কতজন জানেন? ওই যে একটা বাক্য আমি বললাম আপনাদের, যে তাদের নিমন্ত্রণ করা উচিত ছিল, ওই কথাটা বলতে গেলে আপনাদের লিখতে হচ্ছে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এটা কতজন পারে ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে বা বলতে? এইটা আমরা পারি না বলেই তো কথা বলতে পারি না। তো এই জায়গাগুলো যদি একবার ক্লিয়ার হয়ে যায়, আপনার কি আর কোথাও বাধা থাকবে, প্রবলেম থাকবে এই মডেল ভার্ব নিয়ে? আমার তো মনে হয় না যে থাকবে। আমি যদি এগুলো ডিটেলসে দেখাতে চাই, এই এক একটা মডেল ভার্ব শেষ করতে 1 1 ঘন্টা লাগে। সেটা তো আমি একবারে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই জন্য এইভাবে আমি একসাথে করে দেখাচ্ছি। তো এই ফাংশনটা বুঝতে হবে। আপনি ফ্রি ক্লাস করছেন, যারা পেইড কোর্সে আসছেন তারা তো আমার কাছে থাকবেন, লং টাইম ধরে ক্লাস করবেন। আর আপনি ফ্রি ক্লাস করছেন, অনেকেই তো আর পেইড কোর্সে আসবেন না। তো দেখে যান এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে, আপনাকে কি শিখতে হবে, এই আইডিয়াটুকু অ্যাটলিস্ট নিয়ে যান। পরে নিজের মতো করেও জেনারেট করে আপনি শিখতে পারবেন। এতটুকু আমি আপনাকে বলে রাখুন। কারণ এই ভিতরে এই ডিপ ডিসকাশনটা যদি আপনি না করেন, এখানে যদি আপনি না পৌঁছান, তাহলে ল্যাঙ্গুয়েজ কখনোই আপনি ভালোভাবে শিখতে পারবেন না। এই মরাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে স্পিকিং এর জায়গাটাতে অনেক বড় একটা জায়গা দখল করে রাখে, যেটার ক্লিয়ার কনসেপ্ট আমাদের না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমার কথাটা বুঝতে পারছেন কেউ আমি কি বললাম? এই জন্য এই মডাল ভার্বটাকে ভালোভাবে শিখতে হবে। এক ক্লাসে তো শেখা যায় না, বাট আপনি তো একটা আইডিয়া পাচ্ছেন যায় জিনিসটা সম্পর্কে, বিষয়টা সম্পর্কে, একটা কনসেপ্ট তো অ্যাটলিস্ট পাচ্ছেন, তাই না? বোঝা গেল আমি কি বললাম? মডাল ভার্বটাকে ডিটেলসে দেখতে হবে। হ্যাঁ, ডিটেলসে দেখতে হবে, এটা হচ্ছে বিষয়। এরপর দেখেন, এরপরে আমি আরেকটা মডাল ভার্ব একটু দেখাই, এটার পরে আমরা সেমি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। সেমি মডাল ভার্ব শেষ হলে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো। আর একটু থাকেন, দেখেন এই জায়গাটা একটু দেখেন, এখানে আমি কি বলছি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এইটা আলাদা একটা, অর্থাৎ ইউজ টু, এটা খুবই
মানে কি বলবো, ইউজফুল একটা ভার্ব। এই ইউজ টু ভার্বটা স্পোকেনে প্রচুর ব্যবহৃত হয়। এই জন্য এটাকে আমি এখানে আলাদাভাবে দিয়েছি। এটার উপরেও আমার পেইড কোর্স আলাদা একটা ক্লাস আছে। তো আপনাদের এখানে একটু এটা নিয়ে কনসেপ্ট দেই, বোঝার চেষ্টা করেন। দেখেন কত সুন্দর করে লেখা আমার প্রত্যেকটা বিষয় এই জায়গাগুলোতে। জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন এখানে কি বলছে, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসলে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্সগুলো আপনারা দেখছেন, পড়তো, আমি করতে অভ্যস্ত, পলি অভ্যস্ত হয়ে যাবে, এগুলো আপনি কোনো টেন্স দিয়ে ওইভাবে বলতে পারবেন না। এই ধরনের কথাগুলো আপনার ইংলিশে ডেসক্রাইব করার জন্য, ইংলিশে বলার জন্য অবশ্যই অবশ্যই এই মডেল সম্পর্কে, বিশেষ করে ইউজ টু ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে। কেমন সেটা দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। অর্থাৎ সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম সকালে ঘুমাতো। যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, যেহেতু মডাল, আপনি ইউজ নট টু ব্যবহার করতে পারেন। বাট এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে সে ঘুমাতো, সে করতো, যেত, এই সেন্টেন্স গুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে ডিডের ব্যবহার করে নেগেটিভ করা যায়, এটা আপনারা সেইভাবে করতে পারেন। ইউজ নট টু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি এই কথাটাকে এটা বলতে পারেন, আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক, অর আই ডিডেন্ট ইউজ টু স্মোক। অর্থাৎ ডিডের ব্যবহার করলে ইউজড আর থাকবে না, ওটা বেস ফর্মে চলে আসবে, ইউজ হয়ে যাবে। মনিরা গান শুনতো না। মনিরা, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, অর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, তখন জাস্ট ডিড সাবজেক্টের আগে আসবে, আর কিছু না। আর ইউজড হবে না, জাস্ট ইউজ। তুমি কি নদীতে সাঁতার কাটতে, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স হর হামেশা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় কিন্তু আমরা প্রচুর বলি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। সো, তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? দেখেন, এগুলো হচ্ছে অতীতে কেউ কিছু করতো, অতীতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল। এখন আমরা দেখব অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে। এটা ইংলিশে কিভাবে বলবেন? যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে কেমন জানেন, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমি করতেছি, যাচ্ছি, খাচ্ছি, এরকম। জাস্ট এই স্ট্রাকচারটাই থাকবে, ভিতরে ইউজ টু নামের একটা ফ্রেজাল ওয়ার্ড। এটাকে কি বলছি আমরা? ফ্রেজাল ভার্ব বলি। কিন্তু ইউজড আর টু দুটো ওয়ার্ড মিলে একটা সেন্স দেয়, তো ফ্রেজ এটা একটা। তো জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ভিতরে ইউজ টু নামক ওয়ার্ডটা যুক্ত হবে। যেটা হলে আমার এই ধরনের একটা সেন্টেন্স ক্রিয়েট করে যে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং, জাস্ট ওয়েট আ মিনিট, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। এবার দেখেন, যখন আপনি নেগেটিভ করবেন, তখন আপনি কি করবেন? যেহেতু এখানে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে, এটা সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং এগুলো কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, জাস্ট বাংলা সেন্টেন্স গুলো একটু দেখেন। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা
isn't used to gossiping with boys. তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে aren't used to swimming in the river. জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির isn't used to eating rice. দেখেন এগুলো আহ একসাথে কেন দেখাই দিচ্ছি? এগুলো আমার যখন পেইড কোর্সে আপনারা আসবেন, আপনারা তো আসবেন অনেকেই, তখন আমি এগুলো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ক্লাসে দেখাবো। বাট এই জায়গাটাতে কেন দেখাচ্ছি, সবাই তো আর আসবেন না। আপনি জেনে যান এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে। আপনি যখন পরে এটা প্র্যাকটিস করবেন, আজকে ধারণাটা অন্তত নিয়ে যান, পরে যখন প্র্যাকটিস করবেন জাস্ট এই বিষয়গুলোই যাতে করে আপনি প্র্যাকটিস করেন, এই সেন্সগুলো যাতে আপনি বুঝতে পারেন। দেখেন, ইন্ট্রোগেটিভ করতে গেলে জাস্ট অ্যামিজারটা আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি, অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব ইজ, দেন মিস্টার করিম, দেন ইউজ টু, অর্থাৎ এটা হচ্ছে এই সেমি মডেল যেটা, দেন মেইন ভার্ব অর্থাৎ স্লিপিং, ভার্বের সাথে আইএনজি, তাই না? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? এবার দেখেন, কেউ কোনো কাজে অভ্যস্ত হয়ে যাবে এরকম যদি থাকে, উইল গেট ইউজ টু বা উইল বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাই থাকবে, ভিতরে ইউজ টু নামে একটা শব্দ যুক্ত হবে, যেটা ডেফিনেশন কি? ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার, অর্থাৎ এখানে উইল গেট না বলে উইল বি বলতে পারেন। দেন ভার্বের সাথে আইএনজি, ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে। জাকির খুব শীঘ্রই, এটা প্র্যাকটিক্যালি কেমন, কে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বোঝেন? মনে করেন আপনি একটা চাকরি পেয়েছেন, এখন আপনার অফিসটা অনেক দূরে হয়ে যাচ্ছে আপনার বাসা থেকে। আপনার অফিসটা কি হচ্ছে, আপনার বাসা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, আপনি চাকরিটা করতে চাচ্ছেন না। এখন আপনার আব্বু বা আপনার আম্মু আপনাকে বলছে যে তুমি চাকরিটা করো, অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে। আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে গেছেন আপনার দাদার বাড়ি বা নানার বাড়িতে, আপনার কোনোদিন নদীতে গোসল করা অভ্যাস না, এখন আপনার সেটা করতে হবে। আপনার দাদা বা আপনার নানা আপনাকে বলছে যে তুমি নদীতে একটু গোসল করে দেখো না, একটু করতে যাও, তুমি অভ্যস্ত হয়ে যাবে। এই যে একটা কাজে অভ্যস্ত হয়ে যাবে, এইটার জন্য উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি এই কথাটা আসে। যেমন জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। সুন মানে শীঘ্রই, এটা একটা জাস্ট অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় বসানো যায়, না বসালেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মূলত মেইন ফাংশনটা কি? উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 months। সেইভাবে এই ব্যবহারটা হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে একটু সেমি মডাল অক্সিলারি ভার্বের ফাংশনটা দেখাবো বা ব্যবহারটা দেখাবো। প্রত্যেকে এই জায়গাটাতে একটু মনোযোগ দিবেন। কিসের কথা বলছি বলেন তো? সেমি মডাল অক্সিলারি ভার্ব। এটা আমরা কিভাবে ব্যবহার করে থাকি, কিভাবে হয়ে থাকে, আমি একটু বলি, বিষয়টা খুলে বলি, আর তারপরে সবগুলো মডাল ভার্বের একসাথে কম্পেয়ার করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো, আমি আপনাদেরকে দেখাবো। এখানে কতগুলো বিষয় আছে। জাস্ট একটা মিনিট একটু টাইম দেন, আমি একটু আগে বের করে নেই। দেখেন এইখানে এটাকে সেমি মডেল কেন বলা হয়, আগে এই জিনিসটা বোঝেন, এই ফাংশনটা আগে বোঝেন। এই সেমি মডেল বলার মেইন কারণ বা মেইন রিজনটা হচ্ছে, এই ভার্বগুলোর চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কিন্তু কাজ করে মডেল অক্সিলারির মতো। কেমন? চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডেল অক্সিলারির মতো, মানেটা কি? দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আমার এই ভার্বগুলো কেমন? এম টু, ইজ টু, আর টু। তো এম ইজ আর কি? প্রাইমারি অক্সিলারি। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। বোঝার চেষ্টা করেন, এগুলো সবই আমার বইটাতে প্রপার ওয়েতে দেওয়া আছে, একদম ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে সাজানো আছে। এখন এই অ্যামিজারের সাথে টু নামক একটা শব্দ যুক্ত হচ্ছে, যেটাকে ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। এটাকে আমি বলছি সেমি মডেল অক্সিলারি ভার্ব। যেটা কি হয়ে যাচ্ছে? ফ্রেজাল ভার্ব। এটাকে আমি কি বলছি? সেমি মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ চেহারা প্রাইমারির মতো, কাজ করে মডেলের মতো, এই জন্য এটাকে বলছি সেমি মডেল। কাজ করে মডেলের মতো মানে কি?
মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এই ভার্বগুলোর পরে মেইন ভার্বের কিন্তু বেস ফর্মটা বসে। এখন এম টু ইস টু আর টুর ডেফিনেশনটা কি দেখেন, বলছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে ইংরেজি করার জন্য আমরা এম টু ইস টু আর টু ব্যবহার করি। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা এটা সাবজেক্ট, ইস টু এটা ভার্ব। এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। কুক এটা মেইন ভার্ব, দেন রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস্ট। মানে করতে হয় মানে কি দেখেন, এটা আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন পাশে একটা বাক্য লেখা আছে মুক্তা কুকস রাইস ডেইলি, এর বাংলা অর্থ কি? মুক্তা প্রতিদিন রান্না করে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন বলছি মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এর মানে মুক্তাকে রান্না করতে হয়। এখন এই দুইটার ভিতর পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা রান্না করে অ্যাজ ইউজুয়াল করে, আর রান্না করতে হয় এটা ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো একটা কাজ কর্তব্যের খাতিরে, দায়িত্বের খাতিরে, বাধ্যবাধকতার জন্য কারো করা লাগে। এইখানেই মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। জাকিরকে অফিসে যেতে হয়, না গেলে সে চাকরি করতে পারবে না, বেতন পাবে না, এই জন্য তার যাওয়া লাগে। এরকম সেন্স দেয়। মানে বিষয়টা কেমন, মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিছেন, আপনি তাকে বিয়ে দিছেন। এখন কেউ চায় না যে তার মেয়ে খুব কষ্ট করে থাক, সবাই চায় আরাম আয়েশে তার শ্বশুর বাড়িতে সে থাকবে। এখন আপনি দেখছেন আপনার মেয়েকে তার শ্বশুর বাড়িতে প্রতিদিন প্রচুর কাজ করতে হয়, 3 বেলা ভাত রান্না করতে হয়। এই কথাগুলো আপনি আপনার নেইবার্স বা প্রতিবেশীদের সাথে বলছেন, গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট ওকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়। অর্থাৎ এই যে আফসোস নিয়ে একটা কথা বলা, ইচ্ছা না থাকলেও কারো কোনো কাজ করা লাগে, করতে হয়, এই সেন্সটা বোঝানোর জন্যই এই এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। দেখেন আমি আপনাদের বলছিলাম না যে 12টা টেন্সের স্ট্রাকচার আর টোটাল 18টার মতো মডেল সেমি মডেল ভার্ব আছে, 30টা স্ট্রাকচার। এই 30টা স্ট্রাকচার যখন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন, ইভেন তার বাংলা লিখবেন, এটাও আমার বইতে দেওয়া আছে, তখন অনেকগুলো সেম মনে হতে পারে, বাট সেম মনে হলেও প্রত্যেকটার ডিফারেন্ট মিনিং আছে, ডিফারেন্ট টাইম আছে। দেখেন আমি একটু বলি আপনাদের, আমার এই লাস্টের চ্যাপ্টারটাতে আসি। দেখেন এখানে লেখা আছে, দেখেন 30 প্লাস সেন্টেন্সেস উইথ অন ভার্ব, অর্থাৎ একটা ভার্ব দিয়ে 30 প্লাস সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হি ইজ গোয়িং টু স্কুল, সে যাচ্ছে, হি হ্যাজ গান টু স্কুল, সে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে আমি এইখানে মডেল শেষ করে ফেলছি, যে হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল আফটার ডুইং দ্য সাম, সরি টেন্স শেষ করে ফেলছি। এই এই হচ্ছে আমার 12টা। এরপরে আবার লেখা হি ক্যান গো টু স্কুল, হি কুড গো টু স্কুল। এভাবে যেতে 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 দেখেন এই যে হি ইজ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়। হি ওয়াজ টু গো টু স্কুল, তাকে যেতে হতো। হি হ্যাড টু গো টু স্কুল, এটা হচ্ছে তাকে যেতে হয়েছিল হবে। তো এই যে সেন্টেন্স গুলো আপনি দেখছেন, এটা 30টার বেশি সেন্টেন্স একটা ভার্ব গো দিয়ে করা। মেইন ভার্ব কি? গো। প্রত্যেকটা সেন্টেন্সে মেইন ভার্ব কি? গো। অর্থাৎ এক যে প্রত্যেকটা ভার্বকে আপনি এইভাবে 30টা টাইমে পরিবর্তন করতে পারবেন। আর এটা যদি কেউ করতে পারে, তার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, সেটাকে আপনি ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবেন, ইংলিশে বলতে পারবেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ। দেখেন যখন আপনি নেগেটিভ করবেন, খুবই সহজে করতে পারবেন। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ওকে। যখন ইন্টারোগেটিভ করবেন, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। ইজ ইভান টু রিড এভরিডে, ইভানকে কি প্রত্যহ পড়তে হয়, তাদের কি প্রত্যহ কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে। এরপর দেখেন আরেকটা ভার্বের কাছে আসি, ওয়াজ টু ওয়্যার টু। ওয়াজ টু ওয়্যার টু মানে দেখেন এম টু ইজ টু আর টু এর মানে কি, বাংলাটাকে বুঝে রাখেন, পরে আমি একসাথে সবগুলো দেখাবো। ওয়াজ টু ওয়্যার টু মানে কাউকে কোনো কাজ করতে হতো, এম টু ইজ টু আর টু করতে হয়, এটা করতে হতো। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস, মানে কি, সেন্সটা কেমন? মনে করেন আগে আপনি খুবই গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজ বাজ করতেন। এখন হঠাৎ করে একটা লটারি জিতে আপনি বড়লোক হয়ে গেছেন, একটা লটারি টিকিট পেয়ে। এখন আপনি আপনার অতীতের দিনগুলোকে স্মরণ করছেন। অতীতের দিনগুলো প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হবে প্রত্যেকটা বিষয়কে, তাহলেই ল্যাঙ্গুয়েজ শেখা যায়। মনে করেন আপনি এরকম বলছেন যে আহ এখন বড়লোক হয়ে গেছেন লটারি জিতে, তো আপনি অতীতের দিনগুলোকে স্মরণ করছেন, আপনি এটা বলছেন আগে আমাকে মানুষের বাড়িতে কাজ করতে হতো,
তিন বেলা ভাত রান্না করতে হতো, কাপড় কাচতে হতো। এই যে করতে হতো, করা লাগতো, ইচ্ছা না থাকলেও করতে হতো, একটা আফসোস নিয়ে কথা বলা, এইখানেই ওয়াজ টু আর টু এর ব্যবহার হয়। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মিস্টার রহিম অস টু গো টু অফিস এভরিডে। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা অস টু গো টু স্কুল এভরিডে। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে। তাদের মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। সো এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলো তৈরি করতে পারেন। এরপর দেখেন এখানে আরেকটা ব্যবহার আসে, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে এম টু ইজ টু আর টু মানে কি বলছি বলেন তো? কোনো কিছু করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো। আর অ্যাম ইজ আর অজ ওয়ার সাপোজ টু, এখানে সাপোজ নামের একটা এক্সট্রা ওয়ার্ড আসতেছে, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা বা করার কথা ছিল। মানে দেখেন, আই অ্যাম সাপোজ টু গো টু দ্য অফিস, এর বাংলা অর্থ আমার অফিসে যাওয়ার কথা। আইটা সাবজেক্ট, অ্যাম সাপোজ টু, এই তিনটা ওয়ার্ড একসাথে অক্সিলারি ভার্ব, গোটা মেইন ভার্ব। বোঝেন কিন্তু? ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, আমার একটা বই পড়ার, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। বলে কারো কোনো কিছু করার কথা। এগুলো জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারবেন অ্যাজ ইউজুয়াল নিয়মে। আর ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু মানে কি? কারো কোনো কাজ করার কথা ছিল, যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, অর্থাৎ এম ইজ আর সাপোজ টু মানে কোন একটা কাজ কারো করার কথা, ওয়াজ আর সাপোজ টু মানে কোন একটা কাজ করার কথা ছিল। এই সেন্সটা জাস্ট একটু বুঝতে পারলেই হবে। এরপর দেখেন, তাহলে আমি আবারও বলছি, আমি একবারে সবগুলো দেখাবো, কিন্তু আগে আমার সেন্স গুলো বোঝেন। এম টু ইজ টু আর টু মানে করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো, এম ইজ আর সাপোজ টু করার কথা, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। এইখানে দেখেন এবার আমি এটা শেষ করে একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু এন্ড হ্যাড টু, এটার ব্যবহার কি হবে দেখেন। বলছে প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ। আর পাস্ট টেন্সে হ্যাড বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোন একটা কাজ করতে হবে, সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোন একটা কাজ করতে হবে। আর হ্যাড টু এর মানে হচ্ছে সাবজেক্টকে কোন একটা কাজ করতে হয়েছিল। হ্যাভ টু এবং হ্যাজ টু করতে হবে, হ্যাড টু করতে হয়েছিল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এটা তার হবে, আমার না, এখানে ভুল আছে বাংলাটা, যে তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, হ্যাভ নট টু বা হ্যাজ নট টু ব্যবহার করতে পারেন, ভুল না। বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলো যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ ডু নট, ডাজ নট এর ব্যবহার করে, এইটা যদি করতে পারেন সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী এইভাবে এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়ে থাকে। যেমন আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, এটা আপনি বলতে পারেন, বাট আপনি যদি এইটা বলেন, আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং পারফেক্ট হবে। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ডাজ নট হ্যাভ, রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। নেগেটিভ করলে ডাজেন্ট হ্যাভ বসে, কেন বসে জানেন? ওর একটা ফাংশন আছে, ফাংশনটা আমি পরে বলবো আপনাকে। দেখেন, করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল? রুমার কি রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? এই যে ডাজ রুমা হ্যাভ কেন বসে জানেন কেউ? বলতে পারেন? আমি এই ফাংশনটা একটু আপনাদেরকে দেখাবো, একটা মিনিট একটু টাইম দেন, আমি আরেকটু এটার সামনে আসি। হুম,
আচ্ছা, হ্যাড টুটা কই? আহ, এই যে দেখেন, হ্যাড টু মানে কাউকে কোনো কাজ করতে হয়েছিল, বোঝেন? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আপনি নেগেটিভ করছেন, আপনাকে ডিডের ব্যবহার করতে হবে। ডিড ব্যবহার করলে আর হ্যাড থাকবে না, ওইটা হ্যাবে চলে আসবে, অর্থাৎ ডিডেন্ট হ্যাভ টু। ঠিক আছে? নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে বিষয়টা কেমন, ফাংশনটা কি, আমি একটু এবার এই জিনিসটা দেখাই। দেখেন, একটু বুঝবেন, হ্যাঁ? দেখলে, দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, কি লেখা আছে? আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ট্রান্সফর্ম করাটা শিখতে হবে, গত ক্লাসে বলছিলাম। ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। এখন এইগুলো কিভাবে হয়, তার একটা ফাংশন আমি আপনাদেরকে একটু বলি, একটু মনোযোগ দেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনারা আগে হয়তো দেখেননি। আমি একটু এটা বলি। আমি আপনাদের একটা কথা বলছিলাম না লাস্ট ক্লাসগুলোতে, যে প্রত্যেকটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, আমাদের গতানুগতিক বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বাট আমাকে 5টা ফর্ম শিখতে হয়। এই জায়গাটা একটু বোঝেন আলাদা করে, ঠিক আছে? মনে করেন আমি একটা ভার্ব লিখলাম গো। এই গো ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল গন। প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং। থার্ড পার্সন কি? গোজ। V5 বলা হয় এটাকে, দেখেন। রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম রোট। পাস্ট পার্টিসিপল রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং। থার্ড পার্সন রাইটস। এইভাবে আমি যদি বলি ডু, এর পাস্ট ফর্ম কি জানেন? ডিড। এর পাস্ট পার্টিসিপল ডান। এর প্রেজেন্ট পার্টিসিপল ডুইং। এর এর থার্ড পার্সন ডাস। থার্ড পার্সন ডাস। আমি যদি বলি হ্যাভ, এর পাস্ট ফর্ম কি জানেন? আমরা বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ এটার পাস্ট ফর্ম হ্যাড। এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল কি জানেন? হ্যাভিং। দেখেন, হ্যাভিং। এর থার্ড পার্সন হচ্ছে হ্যাজ। এই জিনিসটা একটু বোঝেন। গো গোস, রাইট রাইটস, ডু ডাস। তাহলে হ্যাভ ভার্বটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, হ্যাভস। হ্যাভস। কিন্তু এটা হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ, এটা একটু ডিফারেন্ট। এই জন্য বলি ভার্বের 5টা ফর্মই পড়তে হয়। আমরা মনে করি কি, যে V1 V2 V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা পড়লেই হয়ে যায়। হ্যাঁ, বাকিগুলো লাগে না। কিন্তু বাকিগুলো আমাদের লাগে, কেন লাগে? কেন লাগে? আর লাগে না কেন বলা হয়? যেমন, আমার একটা নিয়ম আছে না, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস বসে। এরকম একটা নিয়ম আছে কিন্তু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আই গো টু স্কুল, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি স্কুলে যাই। এখন আমি যদি বলি হি, তখন কি আর গো বসাই? আমরা কি বসাই? যে হি গোস টু স্কুল। কি বসাই? এই যে গো, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে গোস। এখন এই ফর্ম তো আমি চিনি না, আমি কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, এই জন্য আমি বলছি গোস টু স্কুল। তাহলে আমি যদি বলি আই হ্যাভ আ কার, এই যে আই গো টু স্কুল, আমি স্কুলে, তাহলে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? না, এখানে হ্যাভটা মেইন ভার্ব। হ্যাভের পরে আরেকটা ভার্ব যদি থাকে, তার পাস্ট পার্টিসিপল যদি থাকে, সেটা পারফেক্ট। এটা একটাই, এটা মেইন ভার্ব। এছাড়া আর কোনো ভার্ব নেই এখানে। এখন তাহলে আমি যদি বলি হি, তাহলে আই গো, হি গোস, তাহলে আই হ্যাভ, তাহলে আমার হি হ্যাভস হওয়ার কথা, এরকম হওয়ার কথা। যেহেতু আমার নিয়ম ওই হি হ্যাভস এ কার, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে, তাহলে তো আমি এই বসাও। কিন্তু আমার আসলে কি এটা বসে? না। হি, হি হলে আমার বসে হচ্ছে হ্যাভস না, হ্যাজ। অর্থাৎ হ্যাভ ভার্বের যে থার্ড পারসন ফর্ম বা V5, সেটা হচ্ছে হ্যাজ। এই জন্য আমি বলি আমার 5টা ফর্মই শিখতে হবে, 3টা ফর্ম শিখে রাখলে হয় না। তাহলে তো আমি এটা, এটা আমার ভুল হয়ে যাবে আমি যদি ওই নিয়ম জেনে রাখি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে তো আমি ওই হ্যাভসই বসাবো, হ্যাজ কি আর বসাবো? বসাবো না। তাহলে একটা বিষয় বোঝেন। আবার আমি যদি বলি, মনে করেন হি হ্যাড এ কার, এর বাংলা অর্থ কি জানেন? তার একটা গাড়ি ছিল। তাহলে, তাহলে দেখেন এই হি হ্যাজ আ কার, এটা প্রেজেন্ট পারফেক্ট না কিন্তু
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাড এ কার, এটা পাস্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট? এই যে হ্যাভ মানে আছে, পাস্ট ফর্ম হ্যাড, এটা পাস্ট ইনডিফিনিট। পারফেক্ট কখন হয়? আমরা অনেকে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই মনে করি পারফেক্ট টেন্স। পারফেক্ট কখন হয়? যখন এই ভার্বের পর আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল থাকে। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলি যে হি হ্যাজ প্লেড ক্রিকেট, CRICKET, এর বাংলা তো সে ক্রিকেট খেলেছে। এটা যদি আমি নেগেটিভ করি, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেনি। এখানে হ্যাজ প্লাস আরেকটা ভার্ব আছে প্লেড, এই জন্য আমি এইভাবে এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি। কিন্তু একটা বিষয় একটু বোঝেন, আমরা এই বাক্যগুলোকে এইভাবে বলি, এই যে হি হ্যাজ আ কার, আমি যদি আপনাকে বলি এটা নেগেটিভ কি, আপনি বলবেন হি হ্যাজ নট এ কার, হি হ্যাড নট এ কার। হ্যাঁ, কিন্তু এই যে বাক্যটা দেখেন তো একটু, আই গো টু স্কুল, আপনি এটা নেগেটিভ কিভাবে করেন? আই গো নট বলেন, হি গোজ টু স্কুল, এটাকে গোজ নট টু স্কুল বলেন, মেইন ভার্বের সাথে নট বসানো যায়। আই হ্যাভ আ কার, আই হ্যাভ নট এ কার আপনি বলেন। তো গোজ নট যদি না বলেন, আপনি হ্যাভ নট কেন বলবেন? এই গোজটা তো এখানে মেইন ভার্ব, এটা নেগেটিভ করতে গেলে আপনি কি বলেন? আই, সরি, হি ডাজেন্ট, ডাজ নট বসান। কেন? ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে। ডাজ কেন বসে? দেখেন, এই ডু এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ, আবার গো এর থার্ড পারসন ফর্ম কি? গোজ। তাহলে দুটো থার্ড পারসন ফর্ম পরপর বসবে না। যখন আমি নেগেটিভ করার জন্য ডাজ বসাচ্ছি, গোজটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, অর্থাৎ গো হয়ে যাবে। অর্থাৎ হি ডাজেন্ট গো টু স্কুল, আমরা এরকম বসাই নেগেটিভ করতে গেলে। হি গোজ টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। আই গো টু স্কুল, তাহলে এখানে কি হয়? আই ডোন্ট গো টু স্কুল, আই ডোন্ট গো গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল। এইভাবে আমরা বসাচ্ছি। তাহলে আই হ্যাভ আ কার, আপনি আই হ্যাভ নট এ কার কেন বলবেন? আপনি কি গোজ নট এ কার বলেন, গো নট এ কার বলেন? তাহলে হ্যাভ নট কেন বলবেন? তাহলে আপনাকে এখানে কি বলতে হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে এইখানে আছে হি হ্যাজ আ কার, তাহলে এই জায়গাটাতে হি হ্যাজ নট এ কার হবে? আপনি হি গোজ নট বলেন, বলেন না তো, কি বলছেন? ডাজ বসাইছেন। গো এর থার্ড পারসন কি? গোজ। ডু এর থার্ড পারসন কি? ডাজ। তাহলে হ্যাভ এর থার্ড পারসন কি? হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে আমার এই জায়গাটাতে হি হ্যাজ আ কার হয়েছে। এই যে হি হ্যাজ আ কার, এটা যখন আপনি নেগেটিভ করবেন, হি ডাজেন্ট ব্যবহার করতে হবে, হি ডাজেন্ট। আর ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন, ডাজও থার্ড পারসন, গোজও থার্ড পারসন। তাহলে গোজ কি আর থাকে ডাজ বসালে? গো হয়ে যায়। তাহলে হ্যাজ কি থাকবে? না, হি ডাজেন্ট হ্যাভ আ কার। তাহলে এইবার আপনারা ভেবে দেখেন, ওই যে ওইখানে ছিল যে রহিম হ্যাজ টু ক্যাচ ফিশ, রহিম ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ কেন ছিল? এই ডাজ বসালে, ডাজ আর হ্যাজ দেখেন একই ফর্ম, এই জন্য ডাজ বসালে আর হ্যাজ থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। তো হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ, গোস এর প্রেজেন্ট ফর্ম গো, রাইটস এর প্রেজেন্ট ফর্ম রাইট। তো ডাজ বসালে নেগেটিভ করার জন্য আমার এটা হবে। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। যখন আমি নেগেটিভ করব, হি হ্যাড নট বসাবো না। আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, আমি কি ওয়েন্ট নট বলি? আমি এটা নেগেটিভ কিভাবে বলি? হি ডিডেন্ট, ডিডের ব্যবহার করি, পাস্ট টেন্সের নিয়ম মানে এইটা। ডিড ব্যবহার করলে ওয়েন্ট আর থাকবে না। ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম, এই যে গো এর পাস্ট ফর্ম বি টুটা ওয়েন্ট। তো যখন আমি ডিডের ব্যবহার করছি, এই ডিড কি? পাস্ট ফর্মের ভার্ব। ডিড আর ওয়েন্ট একই ফর্মে আছে, তো ডিড বসালে আর ওয়েন্ট থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তো আমি এখানে কি বসাই? হি ডিডেন্ট গো টু স্কুল, গো টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, সে যায়নি। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। হি এখানে কি হবে? ডিডেন্ট, ডিডেন্ট। আর ডিড বসালে মেইন ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হ্যাড থাকবে না। হি ডিডেন্ট হ্যাভ আ কার। তাহলে আমরা এই যে ভুলটা করি, আই হ্যাভ নট এ কার, হি হ্যাজ নট এ কার, হি হ্যাড নট এ কার, এগুলো বসাই, এগুলো বসাবো না। আমরা এখানে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করবো। কেন? কারণ এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এখানে মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এটা আমরা বসাতে পারি কখন? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে, পারফেক্ট টেন্স গুলোতে বসে। এদের পরে যখন আরেকটা মেইন ভার্ব থাকে, যেমন এই যে হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। আমি জানি না আপনি একটু বুঝতে পারছেন কিনা, একটু বলেন তো। এই যে সেন্সটা আমি বললাম, এই যে ফাংশনটা দেখালাম, এটা কি কেউ বুঝতে পারছেন একটু হলেও? কোনো কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, বা নতুন কিছু নিতে পারছেন? দেখেন, এগুলো খুবই বেসিক, এটা এটা খুবই গ্রামারের একটা বেসিক থিংস। বাট বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর
প্রপার নলেজ থাকে না, কনসেপ্ট থাকে না। এই জন্য টেন্স শেখা সত্ত্বেও, বিভিন্ন স্ট্রাকচার শেখা সত্ত্বেও আমরা ইংলিশে কথা বলতে গেলে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাই না। প্রবলেম ফেস করি, কনফিউশন ফেস করি, বারবার ভুল করি। কিন্তু যদি এই ভিতরের জায়গাটা ডেভেলপ করার থাকে, এই বিষয়গুলোকে একটু ভালোভাবে আপনি বুঝতে পারেন, এটা বেসিক একটা বিষয় কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। এটা যদি একবার আপনার ভালোভাবে জানা থাকে, কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়। জানি না বলেন আমার কথা সত্য কিনা। জিনিসটা সিম্পল, বাট আমরা কনসেপ্টটা রাখি না এই জায়গাটায়, এই বিষয়গুলো সম্পর্কে। আমরা শুধু টেন্সের ডেফিনেশন শিখি, স্ট্রাকচার শিখি, সেন্টেন্স লিখি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, বাট এই ফাংশনগুলো কতজন মনে রাখে? এই যে ভার্বের 5টা ফর্ম থাকে, 3টা না 5টা, এইটাই বা কতজন জানে বলেন তো? আমাদের যে গ্রামার বইগুলো আছে সেখানে কয়টা ফর্ম দেওয়া থাকে? 3টা ফর্মই থাকে না? বুঝতে পারছেন আমার কথাগুলো? কেউ বোঝেন যেটা বলছি? স্যার, হ্যাঁ, কেউ কি বোঝেন কোনো কিছু, নাকি শুধু দেখেই যাচ্ছেন? বুঝতে পারছেন স্যার? দেখেন, তো অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ধন্যবাদ। দেখেন, এই যে ডিটেলসে বোঝাচ্ছে, আমি যাদেরকে পড়াই, যা পড়াই আমি অনেক পরিশ্রম করে পড়াই, অনেক কারণ আমার ভিতরে যা কিছু আছে আমি সবটুকু দিয়ে পড়ানোর চেষ্টা করি। এটা আপনারা অন্য যে কোনো টিচারের সাথে আপনি কম্পেয়ার করে দেখেন, আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্স করেন, বা টাকা দিয়ে ক্লাস করছেন, অফলাইন হোক অনলাইন হোক, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলোর কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, কারণ আমি সেইভাবেই প্রত্যেকটা বিষয় আমার স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন, ল্যাঙ্গুয়েজটা নিতে হবে, নেওয়া নেওয়া শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কি হলো এখানে। আচ্ছা, এরপর দেখেন যেটা বলছি, আমি এখন একটা কনভারসেশন আপনাদেরকে একটু দেখাবো যে প্র্যাকটিক্যালি ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। তো আপনি যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখেন আমাদের ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে প্রাইমারি লেভেলে, তারপর কনভার্ট করে আমরা সেটা সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাগুলোকে ইনস্ট্যান্টলি কি করে ইংলিশে লেখা যায় বা বলা যায়, এইটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। এটা একটু আপনার মনোযোগ দিয়ে দেখেন। এইরকম ভাবে 8 থেকে, এটা খুবই মানে ইনডাইরেক্ট কিছু কনভারসেশন, 8 থেকে 10টা কনভারসেশন যদি আপনি এইভাবে সলভ করতে পারেন, আপনি খুব দ্রুত বা কম সময়ের ভিতর এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এই কনভারসেশন গুলো আমি সলভ করে দিয়ে থাকি আমার স্টুডেন্টসদেরকে। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনার খুবই মানে ভালো একটা ডেভেলপমেন্ট এখান থেকে আসবে, এতটুকু আমি বলতে পারি। জাস্ট একটু দেখার চেষ্টা করেন। এখানে মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এটা কিভাবে হচ্ছে। আর তার আগে আমি একবার বলে রাখি, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আর খুব বেশি সিট নেই, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছেন অলরেডি। একদম নতুন পেইড করছে, 11 তারিখ থেকে শুরু হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, সরি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, শিখতে না পারেন, আরো সময় পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা একবারে পারবেন না, 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, এই সুযোগটাও আমি দিয়েছি। এটা কোথাও কেউ দেয় না কোনো কোর্সে। প্রত্যেকটা ক্লাসের টাইম থাকবে 1 ঘন্টা। আর যে কোনো বয়সের যে কেউ আপনারা এটা করতে পারবেন। আমি কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর নিব, বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় দেখাবো। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, তাদের জন্য ইফেক্টিভ একটা কোর্স হবে। আপনি শিখে সব সেক্টরে কাজে লাগাতে পারবেন ল্যাঙ্গুয়েজটা। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এই রাত 10টাতেই শুরু হবে নতুন ব্যাচ, আগামী 11ই আগস্ট, আহ, সোমবার থেকে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান জানাবেন। এইভাবে স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা ক্লাসে আমি নিয়ে থাকি, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আপনাদের এই ফ্রি ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইলগুলো আমি দিচ্ছি। পেইড কোর্সে আসলে সেই ক্লাসগুলো আরো ফর্মাল সিচুয়েশনে, ওয়েল এনভায়রনমেন্ট আপনারা করতে পারবেন। সেখানে আপনাদের কনভারসেশনের আলাদা গ্রুপ থাকবে, ফেসবুকের প্রাইভেট গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ থাকবে, অ্যানাউন্সমেন্ট গ্রুপ থাকবে। আপনাদের যে আহ, প্রত্যেকটা ক্লাস, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল ক্লাস শেষে পেয়ে যাবেন। কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারছেন। এই রেকর্ডেড ক্লাসগুলো সারা সারা জীবন আপনার সাথে আপনি রেখে দিতে পারবেন। আর একদম যারা দুর্বল আছেন তারাও এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন, কারণ আমি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে, একদম বেসিক থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখাবো। টোটাল 70টা ক্লাস থাকবে এখানে, হিউজ ক্লাস। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। একটা কোর্স আপনি কমপ্লিট করলেন, যদি আপনি ক্লাস গ্যাপ দেন বা মিস করেন, সম্পূর্ণরূপে শিখতে না পারেন, তারপরে যদি আপনার আরো টাইম লাগে,
তো সেটাও নিতে পারবেন। এতটুকু বলছি, বাড়তি কোনো কোর্স ফিও দিতে হবে না আপনার। একবার পে করলে আপনি যত দিন না পর্যন্ত শিখতে পারবেন আপনি থাকতে পারবেন। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর। এই ক্লাসগুলো আপনার ভিত্তিটা মজবুত করার জন্য আমি নিয়ে থাকি। অর্থাৎ বেসিকটা কমপ্লিট করব, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়াবো, যাতে করে ইনস্ট্যান্টলি একটা প্রেজেন্টেশন দিতে পারেন আপনার ইউনিভার্সিটি, কলেজ, অফিসে, একটা ভাইবা ফেস করতে পারেন। এরপর ফ্রি হ্যান্ড একটা প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন, রিপোর্ট লিখতে পারেন। তার জন্য কিছু বেসিক গ্রামারের ক্লাস থাকবে, এবং এগুলো আমি প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করব। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেগুলো আপনি এই ক্লাসগুলো থেকে পাবেন। টেন্স, মডাল, সেমি মডাল, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। যারা রাইটিং এক্সপার্ট হতে চান, এই কোর্সের ভিতরেই বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, সেগুলো আপনারা কভার করতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, অর্থাৎ প্রতিদিন এই ক্লাসে বসে আপনাকে এক একটা করে কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো, এবং সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেটা অ্যানালাইসিস করে দিব। আপনাকে স্পিকিং করতে হবে, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব। তো এইভাবে করাতে থাকলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আমি বলতে পারি। আর যারা কোর্সটা করতে চান, 2000 টাকা কোর্স ফি একবারে দিলে আর কোনো ঝামেলা থাকবে না, ফুল অ্যাক্সেস পাবেন সবকিছুর। আর যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আসেন বা প্রবাসী যারা আছেন, এই নাম্বারে আমার বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিলে বা লাস্ট ডিজিট জানালে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে। একদম ফর্মাল প্রসেসের মাধ্যমে ভর্তি হয়ে 11 তারিখ থেকে একদম ফার্স্ট ক্লাস পেইড কোর্সের প্রথম থেকে আপনারা শুরু করতে পারবেন। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, যদি আমাকে পজিটিভ বানিয়ে নিতে পারেন, বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, ব্যর্থ হবেন না। আমি এই পর্যন্ত 71টা ব্যাচ পরিচালনা করে আসছি। বর্তমানে আমার নতুন যে ব্যাচটি হচ্ছে 72, 72তম ব্যাচ। তো একদম পারফেক্টলি শিখতে পারবেন। যদি মনে হয় যে আমি একটা গাইডলাইনের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি করতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা ক্লাসে আমি যা করাবো তার পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস, সেগুলো আপনি পাবেন। এছাড়া আমার অফলাইনে হার্ড কপি একটা বই আছে, এটা আপনারা অর্ডার করতে পারেন, কিনতে পারেন। এটা আপনাদের ব্যাপার। যদি মনে করেন যে আমার একটা হার্ড কপি থাকলে আমি আরো ভালোভাবে লেখা শিখতে পারবো ল্যাঙ্গুয়েজটা, তাহলে এটা আপনার লাগবে। আর যদি মনে হয় যে না, আমার পিডিএফ ফাইল এনাফ ল্যাঙ্গুয়েজটা কভার করার জন্য, যেহেতু আমি লাইভ ক্লাস করছি, তাহলে সেটা আপনি করতে পারবেন। এটা আমার ব্যাপার, আপনার ব্যাপার। মানে এই আবার মানে বইটা আমি কিন্তু আবার ফ্রি দেই না, বাট যত ডকুমেন্ট, পিডিএফ ফাইল, এগুলো সব ফ্রিতে পাবেন। হার্ড কপি বই কিনতে গেলে আপনার ওয়েবসাইটে অর্ডার করতে হবে। এটা পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, যে কেউ কিনতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন, সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। এটা হচ্ছে বিষয়। এই আমি যা পড়াই, যেভাবে লেকচার দেই, সবকিছু অনেক সুন্দরভাবে, সহজ এবং সাবলীল ভাবে এই বইটাতে সাজানো আছে। তো যারা ভর্তি হতে চান তারা জানাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, 01997356957, 01938689196। আমাকে জানালে আমি আপনাদেরকে অ্যাড করে নিব পেড কোর্সের গ্রুপে। আর আমার কোর্সের প্ল্যানটা একদম খুব সুন্দরভাবে সাজানো আছে, যে প্রত্যেকটা স্টুডেন্ট যে ক্লাসগুলো করবে, এটাও আমি আপনাদেরকে দিব। দেখেন একদম সিরিয়াল মেনটেন করে 1 to 70 যে ক্লাসগুলো। দেখেন লেকচার 1 একদম ফার্স্ট ক্লাসে আমি দেখাবো হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। দেন লেকচার 2, এই যে ফার্স্টের দিকে কিছু বেসিক গ্রামাটিক্যাল ক্লাস থাকবে, প্লাস হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক সাবমিশনের আলাদা গ্রুপ থাকবে। একদম ফর্মাল প্রসেসের মাধ্যমে পেইড কোর্সের ক্লাসগুলো হবে। হ্যাঁ, এই যে লেকচার 13, 14, 15, 16, 17, এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস। এবং এই যে লেকচার গুলো আপনারা দেখছেন, এই জায়গাগুলো থেকে আপনি আরো ভালোভাবে ডেভেলপ করে, এই দেখেন লেকচার 28, স্পিকিং ক্লাস 1, অর্থাৎ এইখানে প্র্যাকটিক্যাল স্পিকিং এর উপরে আমি ক্লাস নিব। স্পিকিং ক্লাস 1, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অ্যান্ড গিভ
giving self-introduction and speaking on a certain IELTS কিউকার topic, a picnic that you enjoyed, সেইটার উপরে আবার প্রেজেন্টেশন। আবার এইভাবে স্পিকিং টপিক দেখেন 10টা ক্লাস, এই 10টা টপিকের উপর আপনি যদি প্রেজেন্টেশন দিতে পারেন, সবগুলো আইএলটিএস এর কিউকার টপিক। এটা দেখেন স্পিকিং 9, a presentation on IELTS কিউকার topic, English is an international language, importance of reading newspaper, a favorite movie that you have watched। এরপরে আবার অ্যাডভান্স গ্রামারের ক্লাস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ এন্ড ক্লজ, লিঙ্কিং ওয়ার্ড অর ট্রানজিশনাল ওয়ার্ড, gerund, infinitive, participle, article and determinant, transformation of sentence, simple, complex, compound, ল্যাঙ্গুয়েজের জন্য যা কিছু লাগে সব পাবেন। এরপর দেখেন এই যে 49 থেকে আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস আছে, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন, ইমেইল, সিভি কিভাবে লিখবেন, প্রোনাউন্সিয়েশনের উপর, আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট এর উপর অনেকগুলো ক্লাস আছে। এরপর আইএলস রিডিং, রাইটিং এবং স্পিকিং এর উপর আমি অনেকগুলো সেশন নিয়েছি, কারণ আমার এই কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয় যারা আইএলটিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আর তাদেরকে উদ্দেশ্য করে এই ক্লাসগুলো আমি নিয়ে থাকি, যাতে করে এই ক্লাসগুলো করে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারেন। একদম সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাসগুলো নিয়ে থাকি। যদি সত্যিকার অর্থে কেউ মনে করেন আমি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, ডেভেলপ করতে চাই, প্রফেশনালি নিতে চাই, আপনি আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আমি বলতে পারি। তো আমি এখন আপনাদের কনভারসেশনটা দেখাই, সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দিন। দেখেন, এগুলো আমি 1 মাস বা 1.5 মাস যাওয়ার পর করাই, যে আপনি কতটুকু বুঝলেন। আমরা মেইনলি পারি না, এটার মেইন রিজন হচ্ছে রুলস স্ট্রাকচার শিখে বসে থাকি, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি। বাট আমি আমার ক্লাসগুলোতে বা এই জায়গাটাতে সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা কিন্তু করে দেখেন। দেখেন, মাদার অ্যান্ড সান, মা এবং ছেলের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন? বলেন তো আপনারা যে এটা কোন টেন্সে লেখা আছে? এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, আজ তুমি এত সকালে উঠলে কেন, এটা কোন টেন্সে লেখা এই সেন্টেন্সটা, কেউ বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনিট। আর কেউ? ফার্স্ট। হ্যাঁ, প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট টেন্স। ফার্স্ট কি? ফার্স্ট ইনডিফিনিট। আর কেউ? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, যে বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, কেন বলছেন বলেন তো? ফার্স্ট ইনডিফিনিট অভ্যাস। অভ্যাস করতেছে সকালে উঠলে। হ্যাঁ, অভ্যাসগত কোনো কিছু বোঝালে সকালে উঠলে এইরকম, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। এটা। আর যে বলছেন পাস্ট, কেন পাস্ট বলছেন বলেন তো? সকালে উঠলে কেন, উঠলে কেন মানে প্রশ্ন করা হয়েছে, উঠলে কেন। ওকে, ওই যে ল আছে। রাইট। দেখেন, আমরা শুধু রুলস শিখি, স্ট্রাকচার শিখি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। অ্যাপ্লাইটা করতে হবে। যারা প্রেজেন্ট বলছেন, এই আজ আছে এইটা দেখে বলছেন, কিন্তু প্রেজেন্ট টেন্সটা আজ না, প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রতিদিন। যদি বাংলাটা এরকম থাকে, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, বাংলাটা কি বললাম বলেন তো? ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়। আর এটা কি বলছে? তুমি আজ এত সকালে উঠলে কেন, ওঠা হয়ে গেছে, একটা কাজ কমপ্লিট, তাহলে এটা পাস্ট টেন্স। উঠলে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের কোশ্চেন করতে গেলে আমার কি করতে হবে? ডিডের ব্যবহার করতে হয়। এখন কেন আছে, তাহলে ডাবল ইউএস ওয়ার্ডের ব্যবহার করতে হবে। তাহলে ইংলিশটা কেমন জানেন? এই কোশ্চেন আমরা অনেকে সাজাতে পারি না। দেখেন কিভাবে সাজাতে হবে। ওয়াই, আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব ডিড, এরপর সাবজেক্ট ইউ, দেন গেট আপ সো আর্লি টুডে। ওয়াই ডিড ইউ গেট আপ সো, এত সকাল, সো আর্লি, এই আর্লি মানেই সকাল বোঝায় কিন্তু, বা তাড়াতাড়ি যেটাই বলেন। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, বা সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, এটাও আপনি বলতে পারেন, বাট এতটুকু বললে এনাফ। এটা কিভাবে করব? আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের বেস ফর্ম। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়? হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি এভরি ডে। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, তাহলে বাংলাটা কেমন হয় জানেন? কম্পেয়ার করবেন, সবসময় একটা সাথে একটা টাইমের কম্পেয়ার করবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে কেমন হয় জানেন? হয় হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, কেন এত সকালে উঠেছো। বাংলাটা যদি এরকম থাকতো, উঠেছো, প্রেজেন্ট পারফেক্ট হতো। মা, ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে মাদার, এই যে আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, এইটা কোন টেন্স বা কোন টাইমে আছে, কেউ বলতে পারবেন? বা কিভাবে হবে এটা ইংলিশে? হ্যাভ, হ্যাঁ, আমাকে হ্যাভ টু এটা কোন গো। টেন্স?
কোন টেন্সে। তাহলে আপনার ইনডিফিনিট উইলে আপনার ফিউচারে বলা যায়, ইনডিফিনিট বলা যায়। না, দেখেন এটা ফিউচার টেন্স না। ফিউচার টেন্স হলে এরকম হতো, আমি পরীক্ষা দিতে যাব, আই উইল গো। এটা হচ্ছে যেতে হবে। ওই যে আমি বললাম না যে ইংলিশের টেন্সের স্ট্রাকচার আছে টোটাল 12টা। এই টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না, বিধায় মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রড করার জন্য, বাড়ানোর জন্য আমরা মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখি। তো এটা হচ্ছে মডাল, সরি সেমি মডাল হ্যাভ টু এর ব্যবহার, আপনি ফার্স্টে যেটা বলছেন। অর্থাৎ এটা টেন্স যদি বলি এটা ইনডিফিনিট একটা সেন্স ক্রিয়েট করে, বাট ফিউচার না। আমাকে যেতে হবে, এটা সেমি মডালের সেন্টেন্স, সেটা বলতে হবে যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, টেক অ্যান এক্সাম টুডে। মা বলছে তুমি কখন যাবে, তাহলে এটা ফিউচার টেন্স, তুমি কখন যাবে, তাহলে আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড ওয়েন, দেন অক্সিলারি ভার্ব উইল, এরপরে সাবজেক্ট ইউ, এরপর মেইন ভার্ব। এই যে ফাংশনটা আপনাকে একটু বুঝতে হবে। কি বলছে, তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তাহলে এইটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন অন্যান্য টেন্স গুলোতে। আমি যদি আপনাকে এখন বলি যে তুমি কখন যাও, ইংলিশ কি, ওয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে, ইংলিশ কি, ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাচ্ছ, তুমি সেখানে কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং দেয়ার, ওয়েন আর ইউ গোয়িং দেয়ার। তুমি কখন গিয়েছো, আমরা বলি না এই তুমি কখন গিয়েছো ওই জায়গাটাতে, ওয়েন হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ গন। তুমি কখন যাচ্ছিলে, ওয়েন ওয়ার ইউ গোয়িং। তুমি কখন যাবে, when will you go। ছেলে বলছে নটায়, তুমি কি রান্না করেছো। তাহলে করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, এগুলো কিসের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট। সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। অ্যাট 9 AM, হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো, ইংলিশ কি, হোয়াট হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। কোন টেন্স এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখলাম। তাহলে আমি যদি বলি তুমি কি রান্না করো, ইংলিশ কি, ট্রান্সফর্ম করেন। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শেখাই, হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক, তুমি কি রান্না করিতেছো, মা তুমি কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছিলে, হোয়াট ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করতে থাকবে, হোয়াট উইল ইউ বি কুকিং। এই ট্রান্সফরমেশনটা করা শিখতে হবে। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তাহলে আই হ্যাভ নট কুকড এনিথিং, আই হ্যাভ নট কুক এনিথিং। তুমি কি খাবে, তাহলে ইংলিশ কি, যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। এখানে দুটো আলাদা ক্লজ হবে, একটা হচ্ছে সেইটা করো, একটা হচ্ছে যা পারবে। যেমন এই কথাটা দেখেন, যেটাই বাংলা আছে সেটাই যে বলতে হবে এরকম না, নিজের মতো করে সেন্স বা কারেক্ট টাইমটাকে ঠিক রেখে একটু যদি আপনি ভালো করে বলেন, এটা বেশি ভালো শোনায়। যেমন আপনি এটাকে এইভাবে বলতে পারেন যে প্লিজ ডু ইট, দয়া করে সেইটা করো, প্লিজ ডু ইট, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি। সেইটা করো যেটা তুমি তাড়াতাড়ি করতে পারো। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা অর ব্রেড। হ্যাঁ, সরি, মা বলছে, এখানে আমার একটু ভুল আছে, মানে এই যে ইয়েটা চলে গেছে। আমি আপনাদের যদি এইভাবে একটু দেখাই, আমি বলি আপনাদের, এক মিনিট একটু টাইম দেন আমাকে, আমি একটু এটা, আচ্ছা এটা এখন আসবে না মনে হয়। মানে এখানে ছেলের একটা স্পিচ আছে যে না, ওটা খেতে ইচ্ছা করছে না। ছেলে কি বলছে, আমি একটু বাংলিশেই লিখে দিই, ওটা খেতে ইচ্ছা করছে না। এই বাক্যটা ইংলিশে কি হবে জানেন, কোনো কিছু খেতে ইচ্ছা না করা, ফিল লাইক এর ব্যবহার হয়। আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট, বাট টু ইট ইট, টু হ্যাভ ইট। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি, কার্ড বা ইয়োগার্ট। সেখানে দইও রয়েছে, ইয়োগার্ট ইজ অলসো রেডি। কি বলছে, ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তার তরকারি রান্না করো, মেক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো, প্লিজ টেল মি হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি বলেন তো, স্পিনাচ। তাহলে কি বলা যায়, স্পিনাচ উইথ পটেটো কারি। ওকে, এনিথিং এলস, আর কিছু, আর কিছু ইংরেজি কি, এনিথিং এলস। ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি, এটা কিসের ব্যবহার, মডালের ব্যবহার, পারা, অর্থাৎ ক্যান,
আই, পাওয়া ইংরেজি কি গেট বা হ্যাভ। সো ক্যান আই হ্যাভ, এখানে মেইন ভার্ব হ্যাভ, হ্যাঁ, সাম মিষ্টি জিনিস, তাহলে সুইট ডিশ টু কি বলতে পারেন, ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু, কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি, ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে, উইল ইউ টেক ক্যারট হালুয়া, গাজর ইংরেজি কি ক্যারট। আর ডেজার্ট ইউ ক্যান সে দ্যাট, না এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং, আই থিঙ্ক পায়েস ইউ ক্যান সে ডেজার্ট উইল বি রেডি সুন, আরো তাড়াতাড়ি হবে, উইল বি রেডি হবে, সুন তাড়াতাড়ি। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক, ওকে আমি দই চিনি দিয়ে খাবো, আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লেট, ইট ইজ গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি, টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু আমাকে প্রথমে জুতো পালিশ করতে হবে, এই যে করতে হবে, বাট আই হ্যাভ টু পলিশ মাই শুজ কুইকলি, আই হ্যাভ টু পলিশ মাই শুজ। মা বলছে তুমি গতকাল করনি, বলেন তো এটার ইংরেজি কি, দেখছেন এই যে যা বাংলায় বলছি ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে মুখে চলে আসতেছে, এইটা আপনাকে আনতে হবে, এবং এগুলো কিন্তু খুব ইনডাইরেক্ট কনভারসেশন, এটা আপনারাও পারবেন যদি অল্প কিছুদিন এটা প্র্যাকটিস করতে পারেন। বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে, যে তুমি গতকাল করনি, এটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। Anyone can say that? Just wait a minute. হ্যাঁ এবার বলেন কে বলতে পারবেন, তুমি গতকাল করনি এটার ইংলিশ কি। Yesterday you don't do the না, হয়নি, আর কেউ বলতে পারবেন, বলছে আমার জুতো পালিশ করতে হবে, আই আই হ্যাভ টু পলিশ মাই শুজ, বল তুমি গতকাল করনি, কি হবে। you didn't Took this yesterday. না হয়নি। Didn't you do it yesterday? ইয়েস থ্যাংক ইউ। এই দেখেন, মনে করেন আপনি এখন আমার ক্লাস করছেন, এখন আপনার একটা ছেলে আছে বা মেয়ে আছে, সে ভাত খেতে যাচ্ছে না, আপনি তাকে রাত বলছেন যে তুমি রাতে ভাত খাবে না, এরকম কথা আমরা বলি না, তুমি ভাত খাবে না, ওন্ট ইউ ইট রাইস, তুমি বাড়ি যাবে না, ওন্ট ইউ গো টু হোম, গো হোম। এখানে দেখেন এটা কিভাবে হয়, এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, আমি যদি বলি তুমি করেছিলে, ইউ ডিড ইট, তুমি করনি, ইউ ডিড নট ইট, না ওই যে উপরের যে ডিড, ওই ডিডটা তো আমার মেইন ভার্ব, পাস্ট টেন্স কে নেগেটিভ করতে গেলে আমার ডিড লাগে, সেটা আমাকে বাইরে থেকে আনতে হবে, অর্থাৎ ইউ ডিডেন্ট, আর মেইন ভার্বটা কি ডু, ইউ ডিডেন্ট ডু ইট তুমি করনি, ইউ ডিড ইট তুমি করেছিলে, ইউ ডিডেন্ট ডু ইট তুমি এটা করনি। এবার তুমি কি এটা করেছিলে, ইংলিশ কি, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট ইয়েস্টারডে, এটা কোশ্চেন, ডিড ইউ ডু ইট ইয়েস্টারডে, তাহলে তুমি এটা করনি, তখন আমার কি হবে, যে ডিডেন্ট ইউ ডু ইট, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। দেখেন আমরা অনেকেই টেন্স জানি, বাট এই যে সেন্টেন্স গুলো আমরা করতে পারি না কেন, ওই যে বলছিলাম না গত ক্লাসে, যে আমরা ট্রান্সফর্ম করতে পারি না, একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা শিখতে হবে এবং এটা মুখের উপর রাখতে হবে। ছেলে বলছে না মনে ছিল না, আই ডিডেন্ট রিমেম্বার, আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। না মা, আজ আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে তাড়াতাড়ি করো, ওকে হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি হবে তাহলে, আই এম গোয়িং টু দ্য কিচেন। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, খাবার দিয়ে যাও প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে মেরে দিয়েছি, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। ছেলে বলছে আমার ভালো মামি যাচ্ছে, আচ্ছা যাই হোক। তো এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই যে বাংলা দেখলেন, ইংলিশে আমি বললাম ইনস্ট্যান্টলি, এইটা আপনাকে শিখতে হবে এবং এটা আপনি পারবেন। আমরা অনেকেই টেন্স শিখি, বাট প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে যাই, কনভারসেশন করতে যাই, কমিউনিকেশন করতে যাই, পারি না। বাট এই ধরনের কিছু কনভারসেশন যদি আমরা প্র্যাকটিস করি, ইজিলি আমরা এই বিষয়গুলো থেকে ওভারকাম করতে পারবো এবং এটা আপনারা পারবেন, এটা কঠিন কিছু না। ল্যাঙ্গুয়েজ শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করে শিখবেন, দেখবেন আপনি পারবেন। আমি এইভাবে করাই, আপনারা প্রাইমারি লেভেলে যারা আছেন অল্প কিছু এইভাবে করলে পরে আর কোনো কিছু বাংলায় ব্রেনে আনা লাগবে না, আপনি যাই ভাবেন না কেন অটোমেটিক্যালি দেখবেন আপনি ইংলিশে করতে পারছেন বা পারবেন। তো এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, এই আর কি। এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যারা এই ক্লাসটাতে জয়েন করছেন, আর আগামীকাল আমি প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারের উপর একটা ক্লাস নিব, কেউ মিস করবে না, প্রত্যেকে ক্লাসটিতে জয়েন করবেন, থাকার চেষ্টা করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে।
সো দ্যাটস অল ফর টুডে। আর ভর্তি যারা হতে চান এখনো পর্যন্ত, আমি আবারও বলছি, জানাবেন, হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদেরকে করে নেব। সিট আর খুব বেশি নেই, কারণ বেশিরভাগ স্টুডেন্টই ভর্তি হয়ে গেছে। আগামীকাল ফিফথ ফ্রি লাইভ ক্লাস আছে, সেটাতে জয়েন করবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন সবাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ।